নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা ধারাবাহিকভাবে শুনছেন প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অনুবর্তন, আজের সপ্তম ও শেষ পর্ব। শেষ পর্যন্ত যেতেই হলো। নাছোড়বান্দা রাখাল মিত্তিরের হাতে পড়লে না গিয়ে উপায় নেই। সেই ছোট একতলার কুঠুরি এই অগ্রহায়ণ মাসেও যেন গরম কাটে না। একখানা নিচু কেওড়া কাঠের তক্তপোষের ওপর মলিন বিছানা, কেরোসিন কাঠের একটা আলমারি ভর্তি বই, ঘরখানা অগোছালো অপরিষ্কার। মেঝের উপরে পড়ে আছে দুটো ছেঁড়া জামা ছেলেপুলেদের, এক বোতল আঠা, একটা আলকাতরা মাখানো মালসা। ক্ষেত্রবাবু বললেন, ও কি বই রাখালবাবু আলমারিতে? দেখবেন, এই সব বই, এই দেখুন। রাখালবাবু সগর্বে বই নামিয়ে দেখাতে লাগলেন। এই দেখুন, প্রকৃতিবোধ অভিধান, পুরনো বইয়ের দোকান থেকে 3 টাকায়। আর এই দেখুন মুগ্ধবোধ। মশাই, সংস্কৃত ব্যাকরণ না পড়লে কি ভাষার উপর দখল দাঁড়ায়? এই শহর নেঘ থেকে আরম্ভ করে সব সূত্র 3টি বছর ধরে মুখস্থ করে ভোঁতা হয়ে গিয়েছে। তাই আজ 2-1 পয়সা করে খাচ্ছি। এই রাখাল মিত্তিরের ব্যাকরণের ভুল ধরে এমন লোক তো দেখিনি। ওই গোয়ালটুলি স্কুলের হেড পণ্ডিত সেদিন বললে, মিত্তির মশাই, আপনার ব্যাকরণ পড়লে ছেলেদের সন্ধি আর সমাজ গুলে খাওয়া হয়ে গেল। পড়া চাই, পেটে বিদ্যে না থাকলে। তা আপনার বই ধরিয়েছে নাকি? না, ওই হেডমাস্টার বললে শশীপদ কাব্যতীর্থের ব্যাকরণ আর বছর থেকে রয়েছে ক্লাসে। এই বছর যুদ্ধের বছরটা, বই বদলালে গার্জেনেরা আপত্তি করবে, তাই এবছর আর হলো না। সামনের বছর থেকে নিশ্চয়ই দেবে। একটি 12-13 বছরের রোগা মেয়ে একটা থালায় 2টি আংটা ভাঙা পেয়ালা বসিয়ে চা আনল। রাখালবাবু বললেন, ও পাঁচি, এইটি আমার ভাগ্নি। আমার যে বোন এখানে থাকে তার মেয়ে। প্রণাম করো মা, উনি ব্রাহ্মণ। থাক থাক, এসো মা, হয়েছে, কল্যাণ হোক। তা বেশ মেয়েটি। অসুখে ভুগছে, বর্ধমানে দেশ কেউ নেই। এবার এক জ্ঞাতি কাকা নিয়ে গিয়েছিল, ম্যালেরিয়ায় ধরেছে। যাও মা, 2টো পান নিয়ে এসো তোমার মামিমার কাছ থেকে। চা মিষ্টি হয়েছে? চিনি নেই, এই আখের গুড় দিয়ে। না না, বেশ হয়েছে। দুধ চিনিবিহীন বিস্বাদ চা, তামাক মাখা গুড়ের গন্ধ। এক চুমুক খেয়ে বাকিটুকু গলাধ্যকরণ করতে ক্ষেত্রবাবুর বিশেষ কসরত করতে হলো। রাখালবাবু বললেন, তা তো হলো, কি হাঙ্গামা বলুন দেখি, পাড়া যে খালি হয়ে গেল অর্ধেক। আপনাদের এ পাড়াতেও? হ্যাঁ মশাই, আশেপাশে লোক নেই, সব পালাচ্ছে। পাশের বাড়ির ঘোষালেরা আজ সকালে সব পালালো। এখন ওরা বড় লোক, এই দিন কতক আগেও পুতুলের বিয়েতে 1000 টাকা খরচ করেছে। ফুলসজ্জের তত্ত্ব করেছিল, 10 জন ঝি চাকর মাথায় করে নিয়ে গেল। মায়ের রূপোর দান সামগ্রী, খাট বিছানা স্তক। ওদের কথা বাদ দিন, এখন আমরা যাব কোথায়? সেই ভাবনা তো আমারও, ভাবছি তো, গরিব স্কুল মাস্টার। হ্যাঁ, গরিব তো বটেই, যাবার জায়গাও তো নেই। তা আপনার দেশে বাড়িঘর? দেশই নেই তার বাড়িঘর। দেশ ছিল নদে জেলায়, কাঁচরাপাড়া নেমে যেতে হয়। ছেলেবেলায় বাবার সঙ্গে গিয়েছিলাম, সেসব কিছু নেই। বড় হয়ে আর যাইনি, এই কলকাতাতেই। আমারও তো তাই। পাঁচি পান এনে রেখে গেল। অনেক পয়সা খরচ করে বই ছাপালাম, 400-500 টাকা দেনা এখনো বাজারে। এই হাঙ্গামেতে যদি বই বিক্রি কমে যায় তবে তো পথে বসতে হবে। এই আপনাদের ভরসাতেই। কিছু বুঝছি নে, কি যে হবে। আমাদের এখানে কিছু হবে না, কি বলেন? যুদ্ধ হচ্ছে ফিলিপাইনে আর হংকংয়ে, তার এখানে কি? সিঙ্গাপুর ডিঙিয়ে আসা অত সোজা নয়।
এই তবে লোক পালাচ্ছে কেন? আরে প্যানিক প্যানিক, ভয়, প্যানিক একেই বলে। আচ্ছা উঠি, রাত হলো মিত্তির মশাই। আর একটু বসবেন না? আচ্ছা তাহলে, হ্যাঁ এই একটা কথা, হ্যাঁ আনাষ্টেক পয়সা হবে? পকেটে যা কিছু খুচরো ছিল তক্তপোষের ওপর রেখে ক্ষেত্রবাবু বাইরের মুক্ত বাতাসে এসে হাঁপ ছেড়ে যেন বাঁচলেন। স্পেশাল টেলিগ্রাফ কাগজ বেরিয়েছে, কাগজওয়ালা ফুটপাত ধরে ছুটছে। ক্ষেত্রবাবু একজনের হাত থেকে কাগজ নিয়ে দেখলেন, হংকং অবরুদ্ধ, চীন সমুদ্রে ব্রিটিশ যুদ্ধজাহাজ ধ্বংস। ক্ষেত্রবাবু কেমন অন্যমনস্ক হয়ে পড়লেন। পরদিন স্কুলে হেডমাস্টার সব মাস্টারকে আপিসে ডাকলেন, জরুরি মিটিং। হেডমাস্টার এবছরের পরীক্ষার লম্বা রিপোর্ট লিখেছেন, সকলকে পড়ে শোনালেন। প্রত্যেক শিক্ষকের কাছ থেকে রিপোর্ট নেওয়া হয় পরীক্ষার কাগজ দেখার পরে। সেই সব রিপোর্টের উপর ভিত্তি করে হেডমাস্টার নিজে রিপোর্ট লিখে অভিভাবকদের মধ্যে ছেপে বিলি করেন। তাঁর ধারণা এতে স্কুলে ছেলে বাড়বে। রিপোর্ট পড়ে সকলের মুখের দিকে চেয়ে বললেন, কীরকম হয়েছে? সকলেই বললেন, চমৎকার রিপোর্ট হয়েছে, এমন ধারা হয় না। আচ্ছা এই 3rd ক্লাসের ইংরেজি নিতেন কে? যদুবাবু বললেন, আমি স্যার। ভীষণ খারাপ ফল এবার আপনার সাবজেক্টে, আপনি লিখিত কৈফিয়ত দেবেন। যে আজ্ঞে স্যার। ক্লাস 7-এর ইতিহাস কে নেয়? শ্রীশবাবু বললেন, এই আমি স্যার। সকলের চেয়ে ভালো ছেলে মোটে 60 পেয়েছে। স্যার এই প্রশ্ন বড় কঠিন হয়েছিল, সিলেবাস ছাড়া প্রশ্ন হলে কি করে ছেলেরা? না এমন কিছু কঠিন নয়, প্রশ্নপত্র সব আমি আর মিস্টার আলম দেখে নিয়েছি। কমিটিতে এ কথা আমায় রিপোর্ট করতে হবে, লিখিত কৈফিয়ত দেবেন। আর এবার বাড়ি বাড়ি গিয়ে একটু ক্যানভাস করা দরকার হবে ছুটির পরে, নইলে ছেলে হবে না। ক্ষেত্রবাবু ভয় ভয় বললেন, কিন্তু স্যার এই এদিকে শহর যে খালি হয়ে গেল। সাহেব তাচ্ছিল্যের সুরে বললেন, কে বললে? যদুবাবু ও শ্রীশবাবু দাঁড়িয়ে বললেন, হ্যাঁ সেই রকমই দেখা যাচ্ছে স্যার। ক্ষেত্রবাবু ঠিকই বলেছেন। গেমমাস্টার বিনোদবাবু বললেন, এই আমাদের পাড়াতে তো আর লোক নেই। জগদীশ জ্যোতির্বিনোদ বললেন, আমি এক জায়গায় ছেলে পড়াই, তারা চলে গিয়েছে, তাদেরও পাড়া খালি। সাহেব মিস্টার আলমের দিকে চেয়ে বললেন, কে মিস্টার আলম? আপনি কি দেখেছেন এরকম হয়েছে নাকি? মিস্টার আলম উঠে ঈষৎ হেসে বললেন, না স্যার, এখানে ওখানে 2-1টা বাড়ি খালি হয়েছে বটে, কিছুই নয়। ক্ষেত্রবাবু প্রতিবাদের সুরে বললেন, কিছু না কিরকম মিস্টার আলম, হাওড়া স্টেশনে নাকি বেজায় ভিড় হচ্ছে, কুলি আর ঘোড়ার গাড়ির দর বেজায় বেড়েছে। হ্যাঁ আরে ওসব গুজব, কই আমি তো রোজ বেড়াই, কিছু তো দেখিনি। এমন সময় রামেন্দুবাবু বাইরে থেকে একখানা খবরের কাগজ নিয়ে ঘরে ঢুকে সাহেবের টেবিলে রেখে বললেন, দেখুন স্যার, হংকং যায় জাপানিরা সিঙ্গাপুরে দূরপাল্লার কামানের গোলা ছুঁড়েছে। হেডমাস্টারের কড়া ডিসিপ্লিনের নিগড় বুঝে টুটল। ক্ষেত্রবাবু ও শ্রীশবাবু টেবিলের উপর ঝুঁকে পড়ে খবরের কাগজ পড়তে লাগলেন। সমবেত শিক্ষকদের মধ্যে একটা গুঞ্জন ধ্বনি উত্থিত হল, তাই তো, তাই তো, দেখো না ভাইয়া কাগজটা, সিঙ্গাপুর বিপন্ন, ব্যাপার কি? সাহেব কাগজ হাতে তুলে পড়ে ঈষৎ হেসে বললেন, সব বাজে গুজব, সিঙ্গাপুর পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা দুর্ভেদ্য। মিস্টার আলম বললেন, বাজে গুজব, হ্যাঁ। সাহেব তাচ্ছিল্যের সঙ্গে কাগজখানা একদিকে সরিয়ে বললেন, যাক সব, তাহলে বাড়ি বাড়ি ক্যানভাসিংয়ের জন্য কে কে রাজি আছেন বলুন, সকলের সাহায্যই আমি চাই। যদুবাবু, ক্ষেত্রবাবু, মিস্টার আলম। এরা সকলেই দাঁড়িয়ে উঠে সম্মতি জ্ঞাপন করলেন। ক্লার্কওয়েল সাহেবের স্কুলের ডিসিপ্লিন পুনরায় প্রতিষ্ঠিত হল। জাপানি বোমার হুজুকে পড়ে সেই কঠোর ডিসিপ্লিনের ভিত্তি সামান্য একটু নড়ে উঠেছিল মাত্র, তাও অতি অল্পক্ষণের জন্য। হেড পণ্ডিত বললেন, স্যার এই ছুটি কদিন হচ্ছে? সাহেব গম্ভীর স্বরে বললেন, পণ্ডিত, ছুটি বেশি দিন দিতে চাই না,
2রা জানুয়ারি খুলবে, কিন্তু তার আগে ক্যানভাসিং করবার জন্যে 4-5 জন টিচারকে এখানে থাকতে হবে। আমি তাদের নামে সার্কুলার করব। ক্ষেত্রবাবু বললেন, আমাদের মাইনেটা স্যার? স্কুল খুললে দেওয়া হবে। যদুবাবু মুখ কাঁচুমাচু করে বললেন, কিছু না দিলে স্যার আমরা দাঁড়াই কোথায়? হাতে কিছু নেই। যার না পোষাবে তিনি চলে যেতে পারেন, মাই গেট। যদুবাবু শিক্ষক কর্তৃক তিরস্কৃত স্কুলের ছাত্রের মতো ঘাড় নিচু করে পুনরায় আসনে বসে পড়লেন। হেডমাস্টার বললেন, আমি ছুটির কদিন মিস্টার আলম, রামেন্দুবাবু আর ক্ষেত্রবাবুকে চাই। তাঁরা রোজ আসবেন আপিসে। নতুন বছরের রুটিনে অনেক অদল বদল করতে হবে। সিলেবাস তৈরি করতে হবে প্রত্যেক ক্লাসের। আপনারা 3 জন আমাকে সাহায্য করবেন। যদুবাবু আবার দাঁড়িয়ে উঠলেন, আপনিও আসবেন। আপনাকে ক্লাস টাস্কের একটা চার্ট করতে হবে গ্রীষ্মের ছুটি পর্যন্ত। যদুবাবুর মুখ শুকিয়ে গেল। আমতা আমতা করে বললেন, আমি স্যার, আমার শালির মানে ওই বিয়ে, দেশে যেতে হবে, সেখানে আমি সব দেখাশোনা করব। হঠাৎ মনে পড়ল পৌষ মাসে বিবাহ হয় না হিন্দুর। এ কথা সাহেব না জানলেও অন্যান্য মাস্টারেরা সবাই জানে, হয়তো আলমও জানে। আলম সাহেবকে বলে দিতেও পারে। তাই তাড়াতাড়ি সামলে নিয়ে বললেন, বিয়ে এই সামনের বুধবারে, কিন্তু ছুটিতে আমার না গেলে। ইয়েস ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। সভাভঙ্গ হল। সাহেবের ঘর থেকে বেরিয়ে যদুবাবু রামেন্দুবাবুকে পাকড়াও করলেন। ও রামেন্দুবাবু, আমায় গোটা 10 টাকা দিতে বলুন সাহেবকে, করে দিতেই হবে, আর না হলে মারা যাব। হাতে কিচ্ছু নেই। টিউশনির ছেলে পালিয়েছে, কোথায় পয়সা পাই বলুন তো? ক্ষেত্রবাবু বাড়ি ফিরতেই অনিলা ব্যস্ত সমস্ত হয়ে বলল, এসেছ? শোনো, সব পালাচ্ছে, পাড়া ফাঁক হয়ে গেল যে। সোমবার থেকে নাকি হাওড়ার পুল খুলে দেবে, রেলগাড়ি বন্ধ করে দেবে। কে বললে? কে বললো আবার? সবাই বলছে। তোমার ছুটির কদিন দেরি, এরপর যাওয়া যাবে না কোথাও। ঘোড়ার গাড়ির ভাড়া নাকি 10 টাকা করে হয়েছে। বোমা নাকি শিগগির পড়বে। সিঙ্গাপুর ব্লকেট করেছে, দেখেছ তো? ক্ষেত্রবাবুর ভয় হয়ে গেল। তাই তো, ঘোড়ার গাড়ির ভাড়া চড়ে গেলে কি করে কলকাতা ত্যাগ করবেন? বললেন, কিন্তু কোথায় যাওয়া যায় বলো তো? জায়গা তো দেখছি এক আশিংড়ি। কতকাল সেখানে যাইনি। নিভা বেঁচে থাকতে একবার গরমের ছুটিতে সেখানে গিয়েছিলাম। বাড়িঘর এতদিনে ইটের স্তূপ হয়েছে পড়ে। বেজায় জঙ্গল সে গাঁয়ে। চলো গয়া যাই। পয়সা? অত টাকা কোথায়? স্কুলে 1 পয়সাও দিলে না। আমার বাক্সে 5-6টা টাকা আছে, আর কিছু ধার করো। কে দেবে ধার? সে বাজার নয়। কিন্তু যা হয় করো তাড়াতাড়ি, এরপর আর কলকাতা থেকে বেরোনো যাবে না, সবাই বলছে। রান্না হয়ে থাকে দাও, আমি একবার যদুদার বাসা থেকে আসি, দেখে আসি কি করছে ওরা। যদুবাবু বাসায় পা দিতেই তাঁর স্ত্রী বলল, ওগো, কি হবে গো? সবাই চলে যাচ্ছে, কি করবে করো। কোন দিন ঝুপ করে বোমা পড়বে তখন। দাঁড়াও, একটু স্থির হতে দাও। চা করো, আগে খাই, তারপর সব শুনছি। চা করে যদুবাবুর গৃহিণী কাঁসার গ্লাসে আঁচল জড়িয়ে নিয়ে এলো। যদুবাবু বললেন, কেন, পেয়ালা? সে ওবেলা ধুতে গিয়ে হাত থেকে পড়ে গুঁড়ো হয়ে গেল। যদুবাবু রেগে উঠলেন, তা ভাঙবে বই কি? তোমাদের তো ভেবে খেতে হয় না, জিনিসপত্র নষ্ট করলেই হলো। লাগে টাকা, দেবে গৌরী সেন। একটা পেয়ালার দাম কত আজকালকার বাজারে, তার খোঁজ রাখো। এমন সময় বাইরে ক্ষেত্রবাবুর গলা শোনা গেল, যদুদা বাসায় আছেন নাকি? যদুবাবু তাড়াতাড়ি চা শুদ্ধ কাঁসার গ্লাসটা স্ত্রীর হাতে দিয়ে বললেন, এটা নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, দেখে ফেলবে, বলবে কি। গলার সুর বাড়িয়ে বললেন, এসো ক্ষেত্র ভায়া, এসো এসো। কি হচ্ছে? এই সবে এলাম ভাই, সবে মিনিট 10। তারপর কি মনে করে বসো এইটেতে। বৌদিদি কোথায়?
ও বৌদিদি, বলি একটু চাটা না হয় করেই খাওয়ান। যদুবাবু হেসে বললেন, চা খাবে কি ভাই, পেয়ালা ভেঙে বসে আছে তোমার বৌদিদি। কাঁসার গ্লাসে চা খাচ্ছিলাম, তা তোমাকে কি আর তাতে? হ্যাঁ, খুব দেওয়া যাবে, তাতেই দিন না বৌদিদি। দাও তাহলে, ওগো ওই চাই দিয়ে দাও। ক্ষেত্র ভাই আমাদের ঘরের লোক। চা এলো। চা খেতে খেতে ক্ষেত্রবাবু বললেন, তা তো হলো, এখন কি উপায় করা যাবে বলুন দেখি? কলকাতার যা অবস্থা, লোক সব পালাচ্ছে। হেডমাস্টার তা বুঝবেন না, তার মতে কোনো বিপদের কারণ নেই। আবার বাড়ি বাড়ি ঘুরে ক্যানভাসিং করতে হবে ছেলের জন্যে। ছেলে কোথায়? কলকাতা শহর তো ফাঁকা হয়ে গেল। তা কি আর সাহেবকে বোঝানো যাবে দাদা? কাল থেকে ক্যানভাসিংয়ে না বেরুলে সাহেব রাগ করবে। আপনারও তো ডিউটি আছে। তাই তো, কি করা যায় ভাবছি। মুশকিল আসলে কি হয়েছে জানো ভায়া, হাতে নেই পয়সা। রামেন্দু ভায়াকে ধরেছি, সাহেবকে বলে গোটা 10 টাকা আমায় না দেওয়ালে চলবে না। তা কোথায় যাবেন ভাবছেন? কোথায় যে যাই, হাতে পয়সা নেই, দেশ ঘর নেই। তোমার তবুও তো দেশে বাড়ি ঘর আছে, আমার যাবার স্থান নেই। এক আছে ওই জ্ঞাতি ভাইয়ের বাড়ি, বেড়াবাড়ি বলে গ্রাম। তা তারা সেখানে তারা যেরকম ব্যবহার করেছে, পরের বাড়ি কোনো জোর তো সেখানে খাটে না। তা তুমি কোথায় যাবে ভাবছো? আমারও সেই একই অবস্থা। আশিংড়িতে মানে আমাদের দেশে কতকাল যায়নি। বাড়িঘর এতদিনে ভূমিসাৎ, নয়তো একগলা জঙ্গল, সাপ ব্যাঙের আড্ডা হয়ে আছে। এই মেয়ে ছেলে নিয়ে সেখানে গিয়ে দাঁড়াই কি করে? আমার স্ত্রী বলছিল গয়াতে ওই শ্বশুর বাড়ি। সেই সবচেয়ে ভালো আমার মতে, তাই কেন যাও না? পয়সা পয়সা কোথায়? স্কুলে খাটবো, 2 মাস পরে 1 মাসের মাইনে নেব, এই তো অবস্থা। জানেন তো সবই। আচ্ছা, তোমার কি মনে হয় ভায়া, জাপানিরা কি এত দূর আসবে? সিঙ্গাপুর নিতে পারবে? কি করে বলবো, তবে আমার এক জানাশোনা গভর্নমেন্ট অফিসার বলছিল সিঙ্গাপুর হঠাৎ নিতে পারবে না। ওখানে যুদ্ধ হবে দারুণ, এবং সেই যুদ্ধ কিছুকাল চলবে। তবে কলকাতাতে বোমা ফেলতে পারে, কি বলো? হ্যাঁ, ফেলতে পারে। সাহেব যাই বলুক, কলকাতা খুব সেফ হবে না। স্কুলটাতে 2 দিন বেশি ছুটির কথা বলে দেখলে হয় না? সাহেবকে তা বলা যাবে না, সাহেব ভিজবে না। ক্ষেত্রবাবু আর কিছুক্ষণ কথাবার্তা বলে বিদায় নিলেন। ব্ল্যাক আউটের কলকাতা, ঘুটঘুটে অন্ধকার। কাল থেকে আলো আরও কমিয়ে দিয়েছে। মোড়ের কাছে এক জায়গায় ঘোড়ার গাড়ির আড্ডা। ক্ষেত্রবাবুর কৌতূহল হলো, গাড়ির ভাড়া কেমন হাঁকে একবার দেখবেন। রাস্তা পার হতে ভয় করে। অন্ধকারের মধ্যে দূরে বা নিকটে বহু আলো তাঁর দিকে আসছে। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে বোঝা যায় না কত বেগে সেগুলি এদিকে আসছে। ক্ষেত্রবাবু সন্তর্পণে রাস্তা পার হয়ে গাড়ির আড্ডার কাছে গিয়ে বললেন, ওরে গাড়োয়ান, ভাড়া যাবি? একখানা গাড়ির ছাদে একটা লোক শুয়েছিল। উঠে বলল, কাহা জানে হোগা বাবুজি? এই হাওড়া স্টেশনে। আবি যাইয়েগা? হ্যাঁ, এখনই। কে আদমি আছে? এই 3-4 জন আছে, মালপত্তর। কত ভাড়া নিবি? এক বাত বলেগা বাবুজি, 4 रुपया। কত? 4 रुपया बाबूजी। काल इससे और बढ़ेगा बाबूजी, काल 5-6 रुपया होगा। दिन दिन बढ़ते जाता है। आज যাবেন আপনি? সওয়ারি কোথা থেকে যাবে? ক্ষেত্রবাবু কি একটা অজুহাত দেখিয়ে সেখান থেকে সরে পড়লেন। তার হাত পা যেন অবশ হয়ে আসছে। সামনে যেন ঘোর বিপদ ঘনিয়ে আসছে, প্রলয় অথবা মৃত্যু। স্ত্রী পুত্র নিয়ে এই ব্ল্যাকআউটের ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন কলকাতা শহরে তিনি বোতলের ছিপিয়াঁটা অবস্থায় বুঝি মারা পড়লেন। ঘোড়ার গাড়ির ভাড়া দিনে দিনে যদি অসম্ভব অঙ্কের দিকে ছোটে, তবে তার মতো গরিব স্কুলমাস্টার তো নিরুপায়। মোড়ের মাথায় বিষ্ণু ভট্টাচার্যের সঙ্গে অন্ধকারে প্রায় মাথা ঠুকে গেল। পরস্পরকে চিনে পরস্পর ক্ষমা প্রার্থনা করলেন। বিষ্ণু হাওড়ার রেলওয়ে মালগুদামে কাজ করে। বলল, ওহ,
জানেন ক্ষেত্রদা, কি কাণ্ড আজ হাওড়া স্টেশনে! প্রত্যেক ট্রেন ছাড়ছে, লোকে লোকারণ্য। লোক গাড়িতে উঠতে পারছে না। 10 টাকা 15 টাকা করে কুলিরা নিচ্ছে। আবার শুনছি হাওড়া ব্রিজ দিয়ে গাড়ি ঘোড়া যাওয়া বন্ধ করে দেবে। এত ভিড় যে স্ট্যান্ড রোড একেবারে জ্যাম। ইআইআরের গাড়িতে উঠবার উপায় নেই। তুমি এখনো আছো যে? হ্যাঁ, আমি আর কোথায় যাব? ফ্যামিলি পাঠিয়ে দিয়েছি বীরভূম, মামা শ্বশুরের বাড়ি। ক্ষেত্রবাবু বাসায় ঢুকলেন। অনিলা বলল, কি হলো গো, যদুবাবু কি বললে? বলবে আর কি, সব একই অবস্থা। সেও ভাবছে কোথায় যাবে, জায়গা নেই। গয়া যাবে? যাব কি, ইআইআরের গাড়িতে নাকি যাওয়ার উপায় নেই। তবে কি করবে? স্কুল তো এখনো বন্ধ হলো না। বন্ধ হলে কি হবে, আমার ছুটির মধ্যে ডিউটি পড়েছে, আমার যাবার জো নেই। অনিলা স্বামীর হাত ধরে মিনতির সুরে বলল, ওগো, আমার মুখের দিকে চেয়ে তুমি চাকরি ছেড়ে দাও। এই বোমার হিড়িকে তোমাকে এখানে ফেলে রেখে আমার কোথাও গিয়ে শান্তি হবে না। ছেলে মেয়েদের মুখের দিকে চাইতে হবে লক্ষ্মীটি, শুধু তোমার আমার কথা ভাবলে হবে না। ক্ষেত্রবাবুর মনে হলো তার মাথার উপরে ভীষণ বিপদ সমাগত। স্ত্রীর গলার সুরে নিজের মুখের কথায় যেন কোনো মহা ট্র্যাজেডির ইঙ্গিত দিচ্ছে। সে ট্র্যাজেডির বেড়াজাল এড়িয়ে কোথাও পালাবার পথ নেই। সারা রাত্রি বড় রাস্তা দিয়ে ঘর ঘর করে ঘোড়ার গাড়ি আর ঠুন ঠুন করে রিক্সা ছুটছে। ক্ষেত্রবাবু বিনিদ্র চোখে সারা রাত্রি ধরে শুনেই চললেন। অনিলা ঘুমিয়ে পড়েছে, ছেলেমেয়েরা ঘুমোচ্ছে। সামনে কি বিপদ এদের সে সম্বন্ধে কোনো ধারণাই নেই। কি করে উদ্যত জাপানি বোমার হাত থেকে এদের বাঁচাবেন? বাঁচাতে পারবেন কি শেষ পর্যন্ত? হাতে টাকা পয়সা কোথায়? সারা রাত্রি ক্ষেত্রবাবু বিছানায় এপাশ ওপাশ করলেন। পরদিন স্কুলের প্রমোশন। সাহেব খুব সকালে উঠে অভিভাবকদের পড়ে শোনাবার জন্য যে রিপোর্ট লিখেছেন তা আর একবার পড়ে দেখতে বসলেন। আজ ছেলেদের প্রমোশনের পর অভিভাবকদের সভায় এই রিপোর্ট পড়া হবে। প্রতি বছর হয়ে থাকে, অভিভাবকদের নিমন্ত্রণ করা হয়, এবারও হয়েছে। বড়ই আনন্দের কথা, 7ম শ্রেণীর ইংরেজি পরীক্ষার ফল এবার যথেষ্ট আশাপ্রদ। যদিও ক্লাসের সর্বোচ্চ নম্বর 52%, তবুও এ কথা নিঃসন্দেহে বলা যায় প্রত্যেক উত্তরের খাতা আমাকে যথেষ্ট সন্তোষ দান করিয়াছে। ক্লাসের ছেলেদের মধ্যে হরিচরণ এবার গ্রামারে বিশেষ উন্নতি করিয়াছে, যদিও ক্রিয়াপদের যথার্থ প্রয়োগ এখনও সে শিক্ষা করে নাই। গ্রামার শিক্ষার ভারপ্রাপ্ত শিক্ষক এজন্য যত্ন লইতেছেন। শ্রীমান নবীনচন্দ্র গুঁই ইংরেজি আর্টিকেলের ব্যবহারে বালকসুলভ ভ্রম প্রদর্শন করা সত্ত্বেও তার গ্রামারের জ্ঞান উন্নতির পথে অগ্রসর হইতেছে। 9ম শ্রেণীর অঙ্কের ফল এবৎসর আশাতীত ভালো। শ্রীমান গোপাল বন্দ্যোপাধ্যায় 90 নম্বর পাইয়া অঙ্কে ক্লাসের সর্বোচ্চ স্থান অধিকার করিয়াছে। আমি এই বালকের গত বৎসরের অঙ্ক পরীক্ষার ফলের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করিতেছি। বিগত বৎসরের ষান্মাসিক ও বার্ষিক পরীক্ষায় শ্রীমান গোপাল বীজগণিত ও জ্যামিতিতে যথাক্রমে 48 ও 32 নম্বর মাত্র পায়। 1 বৎসরের মধ্যে সেই বালকের এই উন্নতি শুধু যে কেবল অঙ্ক শিক্ষকের কৃতিত্বের পরিচায়ক তাহা নয়, বালকের নিজের অধ্যবসায় ও আগ্রহেরও নিদর্শন বটে। আমি এজন্য তাহাকে একটি স্বাক্ষরিত প্রশংসাপত্র দিব স্থির করিলাম। শ্রীমান লালগোপাল ধর ইতিহাসে এবৎসর ইত্যাদি। অভিভাবকদের কাছে এই ধরনের রিপোর্ট পাঠ কোনো স্কুলেই হয় না, কিন্তু সাহেবের বিশ্বাস এতে অভিভাবকেরা সন্তুষ্ট থাকে, স্কুলের ছাত্র সংখ্যা বাড়ে। এই ধরনের রিপোর্ট পাঠ নাকি ক্লার্কওয়েল সাহেবের স্কুলের একটি বৈশিষ্ট্য। কৃতি বালকদের স্বাক্ষরিত প্রশংসাপত্র দান আরেকটি বৈশিষ্ট্য। যদিও ছেলেরা আড়ালে বলাবলি করে রৌপ্য পদক দিতে অর্থ ব্যয় আছে, প্রশংসাপত্র দিতে খরচ শুধু কাগজের। মাস্টারেরা বেলা 9টার মধ্যে এসে গেল। কাল সার্কুলার দেওয়া হয়েছিল বিভিন্ন মাস্টারের বিভিন্ন কাজ। কেউ প্রমোশনপ্রাপ্ত ছেলেদের নাম, ক্লাস ও সারি তালিকা করছে, কেউ ভালো ছাত্রদের পরীক্ষার খাতাগুলি আলাদা করে রাখছে, কেউ নতুন ক্লাসের বইয়ের লিস্টগুলি তৈরি করছে।
দুজনে মিলে একখানা বিজ্ঞাপন লিথো করছে। এই স্কুলে আধুনিকতম শিক্ষাবিজ্ঞান অনুমোদিত পদ্ধতিতে ছেলেদের শিক্ষা দেওয়া হয়। হেডমাস্টার মিস্টার জি.ভি. ক্লার্কওয়েল, M.A. লিডস, B.Ed. লন্ডন, L.T. কার্ক, SC.M.S. অমুক স্বয়ং নবম ও দশম শ্রেণীতে ইংরেজি পড়ান এবং শিশু শ্রেণীতে কথ্য ইংরেজি শিক্ষা দেন। আমরা স্পর্ধার সহিত বলিতে পারি, বিজ্ঞাপন ছাপবার পয়সা নেই, তাই লিথো করা। অভিভাবকদের হাতে বিলি করা হবে। হেডমাস্টারের নানা ফাইফরমাস খাটতে খাটতে মাস্টারেরা হিমশিম খেয়ে গেল। বেলা 10টা বাজল। এ কদিন ছেলেরা তেমন নেই, কারণ পরীক্ষার পর একরকম ছুটি ছিল। আজ প্রমোশনের দিন। অন্য অন্য বছর বেলা 9:30টার সময় থেকেই ছেলেদের ভিড় হয়। এবার জনপ্রাণীর দেখা নেই। বেলা 11টা বাজল, কেউই নেই। 11:30টার সময় 30-35 জন মাত্র ছাত্র এলো 300-350 ছেলের মধ্যে। 2 জন মাত্র অভিভাবক দেখা দিলেন প্রায় 12টার সময়। আর কেউই এলো না। হেডমাস্টার রীতিমতো নিরাশ হলেন। কত কষ্ট করে লেখা রিপোর্ট কার সামনে পাঠ করবেন? তবুও তিনি ছাড়বার পাত্র নন। নিজের ঘর থেকে গাউন ঝুলিয়ে ও স্লেটের মতো দেখতে হ্যাট মাথায় দিয়ে সেজে গুজে মাস্টারদের নিয়ে ক্লাসে ক্লাসে প্রমোশন দিতে গেলেন। মিস্টার আলম বললেন, স্যার, নিচের তলায় কোনো ক্লাসে ছেলে নেই। ছোট ছোট ছেলেদের ক্লাস একেবারে ফাঁকা, সেখানে কি যেতে হবে? সাহেব হাইকোর্টের জজের মতো গম্ভীর সুরে বললেন, নিয়ম যা, তার এতটুকু ব্যতিক্রম হবার জো নেই আমার স্কুলে। শূন্য ক্লাসের সামনেই প্রমোশনের লিস্ট পড়া হবে। সুতরাং ওপরের ক্লাসের প্রমোশন লিস্ট পড়া শেষ করে হেডমাস্টার দলবল নিয়ে নিচেকার শূন্য ক্লাসগুলিতে অবতীর্ণ হলেন। হেডমাস্টার ডাকলেন, রামেন্দ্র বোস প্রমোটেড টু নেক্সট হায়ার ক্লাস, অমুক প্রমোটেড টু নেক্সট হায়ার ক্লাস ইত্যাদি। ফাঁকা হাওয়া এ জানলায় ও জানলায় হাহা করছে। কড়িকাঠে টিকটিকি টিকটিক করে উঠল। হাসি পেলেও কোনো মাস্টারের হাসবার জো নেই। শ্রীশবাবু গেম মাস্টার বিনোদবাবুর পাঁজরায় আঙুলের গুঁতো মারল। যদুবাবু ক্ষেত্রবাবুকে চিমটি কাটলেন। ওপরে এসে রিপোর্ট পড়বার সময় দেখা গেল সেই 2 জন অভিভাবক আপিসে বসে আছেন। তারা সাহেবের বার্ষিক প্রোগ্রেস রিপোর্ট শুনতে আসেনি, এসেছে তাদের ছেলেদের ট্রান্সফার সার্টিফিকেট নিতে। সাহেবের ইঙ্গিতে মিস্টার আলম তাদের আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, আপনারা এই স্কুল থেকে নিয়ে যেতে চাচ্ছেন কেন? ওদের এবছরের ফল বেশ ভালোই। হেডমাস্টারের রিপোর্টটা শুনুন না। একজন বলল, হ্যাঁ, রিপোর্ট শুনে কি করব মশাই? আমাদের ফ্যামিলি সব এখান থেকে চলে গিয়েছে কাটোয়ায়। আজ 8-10 দিন হলো। সেখানে এখন সবাই থাকবে। এখানে বাড়ি চাবি বন্ধ, ছেলে থাকবে কার কাছে? সেইখানেই ভর্তি করে দেবো। অন্য লোকটি বলল, এই আমার দেশ মশাই বর্ধমানে, আমাদের দোকান ছিল, উঠিয়ে দিয়ে চলে যাচ্ছি। দেশের স্কুলে ভর্তি করব। আপনি সাহেবকে বলুন ট্রান্সফার আজই দিতে হবে। আমাদের পাড়ায় লোক নেই, থাকবো কি ভরসায়? হ্যাঁ, রিপোর্টটা শুনুন না। না মশাই, মন ভালো না, ওসব শোনবার সময় নেই। আমার ব্যবস্থাটা করে দিন তাড়াতাড়ি। মিস্টার আলম ফিরে এলে সাহেব জিজ্ঞাসা করলেন, কি হলো? স্যার, ওরা শুনে না, ট্রান্সফার না নিয়ে ছাড়বে না মনে হচ্ছে। ছেলে এলো না কেন আজ? রামেন্দুবাবু বললেন, ছেলে কোথায় যে স্যার আসবে, সব ভেগেছে। নমনম করে মিটিং শেষ হলো। রিপোর্ট পাঠ হলো স্কুলের মাস্টারদের সামনে। মিটিং অন্তে হেডমাস্টারের নানা রকম সার্কুলার বের হলো। এ মাস্টারকে এ করতে হবে, ও মাস্টারকে ও করতে হবে। ছুটির সার্কুলার বের হলো, 2রা জানুয়ারি স্কুল খুলবে। হেডমাস্টারের কাছে মাস্টারেরা বিদায় নিলেন। অতি সাধের লিথো করা বিজ্ঞাপন কাদের মধ্যে বিলি করা হবে? স্কুলের বোর্ডে খান কতক আঠা দিয়ে জুড়ে দেওয়া হলো। চায়ের দোকানে যদুবাবু আর শ্রীশবাবু হেসে বাঁচেন না। ক্ষেত্রবাবু বললেন, এই সাহেবের কি কাণ্ড, কোনো ত্রুটি হবার জো নেই। যদুবাবু বললেন, না, হেসে আর বাঁচি নে, হাসতে হাসতে পেট ফুলে উঠল।
হাসতেও পারি নে সাহেবের সামনে। এই সময় জ্যোতির্বিনোদ একটা পুঁটলি হাতে ঘরে ঢুকে বলল, এই আজ শেষ দিনটা ভালো করে খাওয়া দাওয়া করা যাক যদুদা। ক্ষেত্রবাবু বললেন, এই হাতে পোঁটলা কিসে রে? এই আজ বাড়ি যাচ্ছি রাত্রের গাড়িতে। এই কদিনের জন্যে? না দাদা, বাড়ি থেকে চিঠি এসেছে, যাই চলে যা হয় হবে। এখন কলকাতা আসা বোধহয় আর হবে না। সাহেব কি ছুটি দেবে? না হয় চাকরি ছেড়ে দেব, দেশে ঘর আছে, ভিক্ষে করে খাবো। বামুনের ছেলে, তাতে লজ্জা নেই। যদুবাবুর বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। এই জ্যোতির্বিনোদের মতো সামান্য দরের লোকে যদি চাকরি ছেড়ে দেবার মতো মরিয়া হয়ে উঠতে পারে, তবে বিপদ কত বেশি। কে একজন বলল, ওই ক্ষেত্রদার হোমিওপ্যাথিটা যা হোক চলছিল। আর হোমিওপ্যাথি ভায়া, পাড়ায় নেই লোক। ডাক্তারি করতাম একটু আধটু অবসর মতো, তাও গেল, পাড়া খালি। যদুবাবু হঠাৎ হেন শীতকালেও ঘেমে উঠতে লাগলেন। শ্রীশবাবু, শরৎবাবু, গেম মাস্টার, বিনোদবাবু, হেড পণ্ডিত সবাই আজ উপস্থিত। বড়দিনের ছুটি হয়ে যাচ্ছে, তার উপর এই গোলমাল। কি হবে কে জানে। একটু ভালো করে খাওয়া দাওয়া করে নেওয়া যাক। এদের ভালো খাওয়ার দৌড় 4 পয়সা থেকে 6 পয়সা বা 8 পয়সা। একখানা টোস্টের জায়গায় 2খানা টোস্ট। তাই সকলে আমোদ করে খেলেন। এরা অল্পেই সন্তুষ্ট। অভাবের মধ্যে সারা জীবন এবং যৌবনের প্রথম অংশ অতিবাহিত করে সংযম ও মিতব্যয়ে অভ্যস্ত হয়ে উঠেছেন। এদের মধ্যে জগদীশ জ্যোতির্বিনোদ অমিতব্যয়িতার প্রথম উদাহরণ দেখিয়ে বলল, হয় দোকানদার, এই যদুবাবুকে আর একখানা কেক দাও, আর শ্রীশবাবুকে একখানা টোস্ট দাও, বিনোদকে। যদুবাবু একগাল হেসে বললেন, আমাদের জ্যোতির্বিনোদের হাটটা যাই বলো বেশ ভালো। আর দাদা হাট, এবার কলকাতা থেকে চলে যাচ্ছি, বোধহয় এই শেষ দেখা, চাকরি আর করব না। কেন কেন? বাড়ির সকলে বলছে প্রাণ বাঁচলে অনেক চাকরি মিলবে, চলে এসো বাড়ি। যদুবাবু কথাটাই কিছুক্ষণ আগেই একবার শুনেছেন এর মুখ থেকে, তবুও আর একবার জিজ্ঞাসা করে শুনে বিপদের গুরুত্বটা ভালো করে যেন বুঝতে চাইলেন। ক্ষেত্রবাবুকে বললেন, তারপর ক্ষেত্র ভায়া, ব্যাপার কি দাঁড়ালো বলো তো? সত্যি কি কলকাতা ছেড়ে যেতে হবে? ক্ষেত্রবাবুও ঠিক এই কথাই ভাবছেন। চা খেতে খেতে এইমাত্র ভাবছিলেন, আশিংড়ি যাওয়া ভালো না গয়ার দিকে শ্বশুরবাড়িতে। যদুবাবুর কথায় যেন একটু বিস্মিত হলেন। ভয়ানক বিপদ নিশ্চয়ই সম্মুখে, নতুবা যদুদার মনেও ঠিক এই সময়ে একই কথা কেন উঠল? বললেন, হ্যাঁ তা যেতে হবে বই কি, সবাই যখন পালালো। গেম মাস্টার বললেন, এই আমার এক বন্ধুর বাড়িতে রেডিও আছে, টোকিও থেকে নাকি বলেছে 27 তারিখে কলকাতায় নিশ্চয়ই বোমা ফেলবে। যদুবাবু সভয়ে বলে উঠলেন, অ্যাঁ? ক্ষেত্রবাবুর নিজের স্নায়ুসমূহের উপর কর্তৃত্ব আরও দৃঢ়তর। তিনি বললেন, এই কোন 27? এই 27? হ্যাঁ, এই সামনের 27 দাদা, আজ হলো 17। যদুবাবুর সামনে এইবার দোকানি জ্যোতির্বিনোদের অর্ডারই সেই কেকখানা দিয়ে গেল। যদুবাবুর তখন আর কেক খাবার রুচি নেই। অন্য সময় হলে পরের দেওয়া 4 পয়সা দামের ভালো কেকখানা কি তৃপ্তির সঙ্গেই একটু একটু করে ভেঙে ভেঙে চায়ের সঙ্গে খেয়ে শেষ করতে অন্তত 10-15 মিনিট করতেন, পাছে তাড়াতাড়ি ফুরিয়ে যায়। আজ কিন্তু যদুবাবুর মনে হলো তিনি মিউনিসিপ্যালিটির জবাইখানার মধ্যে বসে আছেন। চারধারে গরুর বদলে মানুষের কাটা হাত পা, ঘিলুবার করা শূন্যগর্ভ নরমুণ্ড, চাপচাপ রক্ত, থ্যাঁতলানো ধড়, ছিটকে পড়া দন্তপাটি, সবের ওপর সব, রক্তমাখা চুলের বোঝা, উগ্র কডাইটের গন্ধ, মৃত্যু, আর্তনাদ। যদুবাবু নিজের অজানিতে শিউরে উঠলেন। কোথায় যাবেন তিনি? যাবার কোনো জায়গা নেই। বেড়াবাড়ি গিয়ে উঠবেন অবনীকে খোসামত করে হাতে পায়ে ধরে?
এই বিপদসংকুল স্থানে মরণের ফাঁদের মধ্যে নিশ্চেষ্ট হয়ে বসে থাকার চেয়ে তাও যে ভালো। ভাগ্যে আজ রামেন্দুবাবুকে ধরে কয়ে গোটা কতক টাকা সাহেবের কাছ থেকে আদায় করে নিয়েছেন। সামনের টেবিলস্থ পাত্রের দিকে চেয়ে দেখলেন ইতিমধ্যে কখন কেকখানা খেয়ে ফেলেছেন অন্যমনস্ক অবস্থায়। টেবিল থেকে উঠে বললেন, তোমরা তাহলে বসো, আমি আসি। জ্যোতির্বিনোদ বলল, আরে বসুন বসুন যদুবাবু, আর এক পেয়ালা চা দেবে? এই আর একখানা কেক? আরে না না, আমার আর সময় নেই, সত্যি একটা জরুরি কাজ আছে, আমি চলি। অপরের চা ও খাবার যদুবাবু বোধহয় জীবনেই সর্বপ্রথম প্রত্যাখ্যান করলেন। বেলা 5:30, শীতের বেলা, সন্ধ্যার বেশি দেরি নেই। ব্ল্যাকআউটের কলকাতায় বেশি ঘোরাঘুরি চলবে না। তবুও যদুবাবু শ্যামবাজারে তাঁর এক জানাশোনা লোকের আড়তে গিয়ে কিছু টাকা ধারের চেষ্টা একবার দেখলেন। যদি কলকাতা ছেড়ে যেতে হয়, বেশ কিছু রেস্তও হাতে থাকা দরকার। টালারপুলের পাশ দিয়ে গলিটা নেমে গেল। যদুবাবু দুরু দুরু বক্ষে আড়তের নিকটবর্তী হলেন। কি জানি কি ঘটে। কত টাকা চাইবেন? 10 না 30? পাওয়া যাবে কি এ বাজারে? বিশেষত এই স্থলে আলাপ পরিচয় তেমন ঘনিষ্ঠ নয়। লোকটি তাঁর শালার সহপাঠী। শালার সঙ্গে কয়েকবার ইতিপূর্বে এখানে এসেছেন। একসময় যাতায়াত ছিল, এখন কমে গেছে। আড়তের টিনের চালা নজরে পড়তেই যদুবাবুর বুকের মধ্যে কেমন করে উঠল, জিভ শুকিয়ে এলো। পথের ধারে খালের জলে একটা হাঁড়ি বোঝাই ভর থেকে লোকজন হাঁড়ি নামাচ্ছিল। যদুবাবু লক্ষ্য করলেন অনেকগুলি মাটির তোলো হাঁড়ি ডাঙায় সাজিয়ে একপাশে রেখে দিয়েছে। একপাশে স্তূপাকার কলকে। লুঙ্গি পরা এক মাঝি আরও কলকে নামাচ্ছে। যদুবাবু ভাবলেন, এই হাঁড়িতে আর কি কেউ ভাত রেঁধে খাবে? কলকাতা শহর তো ফাঁকা, এত কলকেতেই বা তামাক খাবে কে? তখন একবারে আড়তের সামনে তিনি পৌঁছে গেছেন। সামনেই একজন ভদ্রলোক বসে আছেন। বছর 50 বয়স, মাথায় টাক, রং খুব গৌরবর্ণ, গায়ে হাত কাটা বেনিয়ান। লোকটি গুড়গুড়িতে তামাক খাচ্ছিল। যদুবাবু পৈঠা দিয়ে উঠতে উঠতে হাত তুলে নমস্কার করে বললেন, এই যে সীতানাথবাবু, ভালো আছেন? ও, এই যে যদুবাবু, আসুন বসুন। তারপর কোথা থেকে? আর রমানাথ কোথায়? রমানাথ যদুবাবুর শ্যালক। আজ বছর কয়েক যদুবাবু তার কোনো খবর জানেন না। সেও ভগ্নিপতির খবরাখবর রাখে না। কিন্তু সে কথা এই স্থলে বলা ঠিক হবে না। যার সুবাদে আড়তের মালিকের সঙ্গে পরিচয়, সেই যদি খোঁজ খবর না রাখে, তবে এর কাছেও যদুবাবুকে কিঞ্চিত খেলো হতে হয় বই কি। সুতরাং তিনি বললেন, রামু সেইখানেই আছে, মধ্যে আসবে লিখেছিল, ছুটি পাচ্ছে না। ও, সেই জব্বলপুরেই আছে? আছে ভালো? হ্যাঁ, তা ভালো আছে। তা আপনাদের স্কুল ছুটি হয়ে যায়নি? আপনি এখনো স্কুলে আছেন তো? হ্যাঁ, আছি বই কি, নয়তো কি আর পড়বো বলুন। আপনাদের মতন তো আর ব্যবসা বাণিজ্য শিখিনি। আড়তের মালিক হেসে বললেন, আপনাদের তো ভালো, বিছানা বাক্স বাঁধলেন, কলকাতা থেকে পালালেন। আমাদের কি হয় বলুন তো? গুদম ভরা মাল নিয়ে এখন যাই কোথায়? বোমা পড়ে এখানেই যা হয় হোক। বসুন, চা খাবেন? ওরে, 2 পেয়ালা চা করতে বল ঠাকুরকে। চা খেয়ে এ কথা ও কথার পরে যদুবাবু আসল কথাটি উত্থাপন করবার পূর্বে যথেষ্ট সাহস সঞ্চয় করে নিলেন। তারপর শুষ্ক মুখে 2-3 ঢোক গিলে বললেন, আপনার কাছে এসেছিলাম সীতানাথবাবু। হাতে বিশেষ কিছু নেই, একেবারেই খালি। কলকাতার বাইরে যেতে হলে কিছু হাতে রাখা দরকার। তা গোটা 20 টাকা যদি আমাকে ধার দেন এই সময়, তবে বড়ই উপকার করা হয়। আমি অবশ্যই যত সত্বর হয় আপনার ধার শোধ করব এই জানুয়ারি মাসের মাইনে থেকে। চাইবার ভাষা অবশ্য এই, আড়তদার সীতানাথবাবু স্কুল মাস্টার নন, লোক চড়িয়ে খান। টাকা ধার নিলে কেউ স্বেচ্ছায় শোধ দিয়ে যায় বাড়ি বয়ে, এ বিশ্বাস করেন না। যদুবাবুর সঙ্গে তেমন ঘনিষ্ঠতাও তার নেই। এই অবস্থায় যদুবাবু একেবারে 20 টাকা ধার চাওয়াতে কিঞ্চিত বিস্মিতও হয়েছিলেন।
বেশ অমায়িকভাবে হেসে কথার সঙ্গে কিছুমাত্র ডালপালা না জুড়ে যথেষ্ট ভদ্রতা ও বিনয়ের সঙ্গে বললেন, এই টাকা হবে না, এ সময় নয়। যদুবাবু আর কোনো কথা বলতে পারলেন না। সীতানাথবাবুর গলার সুরে হৃদ্যতা বা আত্মীয়তার লেশ মাত্র নেই, চাঁচাছোলা কেতাদুরস্থ ভাবের ভদ্রতার সুর। শুনলে ভয় হয়, দ্বিতীয়বার আর চাওয়া চলে না। তবুও প্রাণের দায় বড় দায়। কাল সকালে তিনি কলকাতা থেকে নিষ্ক্রান্ত হবেনই, যেদিকে দুচোখ যায়। এখানে লজ্জা করলে চলবে না। সুতরাং আবার বললেন, তা দেখুন সীতানাথবাবু, একটু দেখুন, হয়ে যাবে এখন। আমার বড্ড দরকার, কলকাতা থেকে চলে যাবার উপায় নেই, আর আমাকে একটু সাহায্য করুন। হবে না, পারবো না, মাফ করুন। সীতানাথবাবু হাত জোর করলেন এমন ভঙ্গিতে যেন তিনি বিশেষ কোনো অপরাধ করে ফেলেছেন যদুবাবুর কাছে। তবুও যদুবাবু আবার বললেন, তবে না হয় আমায় 15টা কি 10টা টাকা দিন, যা পারেন। আমি যে বড় টানাটানিতে পড়েছি কিনা, জানুয়ারি মাসের মাইনে পেলেই। সীতানাথবাবু কি ভেবে বললেন, এই 5টা নিয়ে যান, এসেছেন যখন। ও গোপাল, ক্যাশ থেকে 5টা টাকা দাও তো। ওদিকে একজন বৃদ্ধ লোক বসে খাতাপত্র লিখছিল। সে বলল, খাতায় কি লিখব বাবু? ওই আমার নিজ নামে হাওলাতে লিখে রাখো। এই নিন, আসুন। যদুবাবু নমস্কার করে সীতানাথবাবুর আড়ত থেকে নিষ্ক্রান্ত হলেন। শ্যামবাজারের মোড় পর্যন্ত আর আসতে পারেন না, রাস্তা পার হতে পারেন না, ঘুটঘুটে অন্ধকার। ওখানে কি আসে, রিক্সা না মোটর? আলো চলে আসছে, অন্ধকারের মধ্যে কত জোরে আসছে বোঝা যায় না। ঘাড়ে পড়বে না কি? বাড়ি এলেন তখন 10টা রাত্রি। যদুবাবুর স্ত্রী বলল, এলে? আমি ভেবে মরি, এত রাত পর্যন্ত এই অন্ধকারে। শোনো, বিছানা বাক্স গুছিয়ে নাও, কাল সকালের ট্রেনেই বেরুতে হবে, আর নয় এখানে। সে কি গো, যাবে কোথায় একটা ঠিক করো আগে। অত ঠিক করবার সময় নেই, চলো বেড়াবাড়ি যাই। ওগো, তুমি মাপ করো, সেখানে আমি যাব না। তবে মরগে যাও। যাবে কোথায়? দাঁড়াবার জায়গা আছে কোথায় জিজ্ঞেস করি? এখানে মরো বোমা খেয়ে। তা সেও ভালো। অবনী ঠাকুরপোর বউ আর মায়ের খিটিং খিটিং দাঁতের বাদ্যি আমার আর সহ্য হবে না। তার চেয়ে মরি, বোমা খেয়েই মরি। আচ্ছা তবে মরো, যা হয় করো, আমি কিচ্ছু জানি নে। তুমি যাও না নিজে, রেখে যাও আমায় এখানে। আহারাদি করে যদুবাবু মাথায় হাত দিয়ে ভাবতে লাগলেন, বেড়াবাড়ি যদি না যাওয়া যায় তবে কোথায় গিয়ে উঠবেন? দিদির বাড়ি? হুগলি জেলার যে পল্লীগ্রামে তার দিদির বাড়ি, ভগ্নিপতির মৃত্যুর পর বহুদিন কেন বহুকাল সেখানে যাওয়া হয়নি। বাড়িঘরের কি আছে না আছে তিনি জানেনও না, সেইখানেই অগত্যা যেতে হয়। মোটের উপর যেখানে হয় কাল সকালেই পালাতে হয়, ভাববার সময় নেই। একবার কি একটা শব্দ হলো, যদুবাবু চমকে দাঁড়িয়ে উঠলেন। এরোপ্লেনের শব্দ। সাইরেন বাজলো নাকি? ক্রমশ শব্দটা মাথার ওপর আসছে। যদুবাবুর পিলে চমকে গেল। জাপানি প্লেন যে নয় তাকে বলল। যদুবাবুর স্ত্রী বলল, ওই দেখো, একখানা উড়োজাহাজ আলো জ্বালিয়ে মাথার ওপর দিয়ে যাচ্ছে। আরে চুপ চুপ, হ্যারিকেনটা ঘরের মধ্যে নিয়ে যাও, ঘরের মধ্যে নিয়ে যাও। বোমা বোমা, জাপানি বোমা। আবার সেই রক্তাক্ত জবাইখানার দৃশ্য তার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। রক্ত, চুল, অস্থি, মাংস। স্ত্রীকে বললেন, বেঁধে নাও, বিছানা টিছানা বেঁধে ফেলো, কটা বেজেছে দেখো তো। ওইখানেই যাব ঠিক করলাম, ওই মঙ্গলাদের দেশ। আজ রাতটা কি কোনো রকমে কাটবে না? সকাল হতে না হতেই যদুবাবু ঘোড়ার গাড়ির আড্ডায় গাড়ি ভাড়া করতে গেলেন। হাওড়া স্টেশনে যেতে কেউ হাঁকলো 3 টাকা, কেউ হাঁকলো 3.5 টাকা। একজন বলল, হাওড়া পুল বন্ধ হয়ে গিয়েছে বাবু, কোনো গাড়ি যেতে দিচ্ছে না। যদুবাবু চমকে উঠে বললেন, কে বললে? আমরা সব জানি বাবু। দুখানা রিক্সা ঠুনঠুন করে যাচ্ছিল। তাদের থামিয়ে 12 আনায় রিক্সা ঠিক করে তাদের বাসার সামনে আনলেন। তখনও ভালো করে ভোর হয়নি। যদি হাওড়ার পুল বন্ধ থাকে,
বালি ব্রিজ হয়ে রিক্সা ঘুরিয়ে নেবেন, যত টাকা লাগে। কলকাতা থেকে বের হতেই হবে। এ মৃত্যুর ফাঁদ থেকে বের হতে পারবেন নাকি কোনো রকমে? জাপানি বোমা। জিনিসপত্র রিক্সায় বোঝাই দিয়ে মলঙ্গা লেন থেকে সেন্ট্রাল অ্যাভিনিউতে এসে পড়ে বউবাজার দিয়ে হাওড়ার পুলের দিকে চললেন। একটু একটু ফর্সা হয়েছে, পুল নির্বিঘ্নে পার হয়ে গেল। অত ভোরেও দলে দলে ছ্যাঁকড়া গাড়ি, মোটর রিক্সা, ঠেলা গাড়ি, মুট মাথায় মুটে পথচারীর দল চলেছে পুল বেয়ে। যদুবাবু নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। তবে কি পুল পার হতে পারছেন সত্যি? বোধহয় এ যাত্রা তবে রক্ষা পেয়ে গেলেন। স্টেশনে লোকে লোকারণ্য অত সকালেও। বউ ঝি, ছেলে মেয়ে, লট বহর, মুটে বিছানা, ধামা, ট্রাঙ্ক, গুড়ের ভাঁড়, তেলের টিন, ছাতা লাঠির বান্ডিল, চ্যাঁ ভ্যাঁ হইচই। টিকিট কাটতে গিয়ে দেখলেন টিকিটের জানলা খোলেনি, অথচ সেখানে সার বেঁধে লোক দাঁড়িয়ে। গেটে ঢোকবার উপায় নেই, পিষে তালগোল পাকিয়ে কোনো রকমে প্ল্যাটফর্মে ঢুকলেন। গাড়ির দরজায় চাবি, লোকজন জানলা দিয়ে লাফিয়ে ডিঙিয়ে কামরার মধ্যে ঢুকছে। যদুবাবু এক ভদ্রলোককে বললেন, মশাই, একটু দয়া করে যদি সাহায্য করেন মেয়েদের। যদুবাবুর স্ত্রী বসবার জায়গা পেলেন, কিন্তু তিনি নিজে অতি কষ্টে দাঁড়াবার স্থানটুকু পেলেন। এই সময় যদুবাবুর স্ত্রী বললেন, ওগো, সেই ছোট বালতিটা, সেটা সেই টিকিট ঘরের সামনে, সেখানেই পড়ে আছে। সর্বনাশ! যদুবাবু অমনি ছুটলেন। আছে, ঠিক আছে, বালতিটা কেউই নেয়নি। ভিড়ের মধ্যে জিনিসপত্র চুরি যায় না, কাছে কাছে সর্বদাই লোক, সকলেই ভাবে তার মধ্যে কারো জিনিস। গেটে পুনরায় ঢোকবার সময় বেজায় ভিড়, সারি সারি মুটে মোট ঘাট মাথায় দাঁড়িয়ে, পেছনে বউ ঝি, ছেলে মেয়ে পুরুষ। গেট আবার বন্ধ করে দিয়েছে। একটু পরে কেন যে হঠাৎ গেট খুলল তা কেউ বলতে পারে না। নরনারীর দল ধীর মন্থর গতিতে গেটের দিকে অগ্রসর হতে লাগল। একটি অল্প বয়সী বধূ দুহাতে দুটি ভারী পোঁটলা ঝুলিয়ে ভিড়ে পিষে যাচ্ছে। যদুবাবুর মনে সেবা প্রবৃত্তি জাগল। আহা, কতটুকু মেয়ে! ওই ভিড় সহ্য করা কি ওদের কাজ? যদুবাবু গিয়ে বললেন, মা, আপনার পোঁটলিটা দিন আমার হাতে। বউটিকে সামনে দিয়ে হাত দিয়ে প্রায় বের করে ভিড়ের সংস্পর্শ থেকে বাঁচিয়ে তাকে গেট পার করে দিলেন। বউটির সঙ্গে 19-20 বছরের ছোকরা, তার দুহাতে দুটি ভারী ট্রাঙ্ক। সে যদুবাবুকে বলল, স্যার, আপনি কোন গাড়িতে যাবেন? শেওড়াফুলি? তাহলে এক গাড়িতেই। যদুবাবু বধূটিকে অনেক কষ্টে স্ত্রীর পাশে একটু জায়গা করে বসিয়ে দিলেন। ট্রেন ছাড়ল। পুনর্জন্ম। যদুবাবু হাঁপ ছেড়ে বাঁচলেন। জাপানি বোমার পাল্লা হুগলি জেলা পর্যন্ত পৌঁছবে না। ক্ষেত্রবাবু শেষ পর্যন্ত আশিংড়ি গ্রামে যাওয়াই স্থির করলেন। প্রায় আজ 10 বছর পরে যাওয়া। বহু কষ্টে, ভিড়, অসুবিধা, অতিরিক্ত খরচ, ধাক্কা ধুক্কি সহ্য করে গ্রামে এসে পৌঁছলেন সন্ধ্যার কিছু আগে। গিয়ে দেখলেন পৈতৃক বাড়ির পশ্চিম দিকের কুঠুরিতে গ্রামের এক গরিব গৃহস্থ আশ্রয় নিয়েছে। তারা জাতিতে কৈবর্ত। তারা মনের আনন্দে গাছের ডাব, এঁচড় ইত্যাদি খাচ্ছে, বাঁশঝাড়ের বাঁশ কাটাচ্ছে, উঠোনে প্রকাণ্ড তরিতরকারির ক্ষেত করেছে। কোনো কালে কেউ এসে এসব কাজের কৈফিয়ত চাইবে তারা কোনোদিন ভাবেওনি। হঠাৎ সন্ধেবেলা বাড়ির মালিকদের আকস্মিক আবির্ভাবে তারা সন্ত্রস্ত, তটস্থ হয়ে পড়ল। ক্ষেত্রবাবু বললেন, এই কে? ও পাঁচু না? তোমরাই আছো? পাঁচু হাত কচলে বলল, হ্যাঁ, আগে আমরাই। বাড়িঘর সেবার পড়ে গেল ঝড়ে, তা বলি বাবুর বাড়ি পড়ে রয়েছে, তাই আমরা। আচ্ছা, ভালোই। বাপের ভিটেতে সন্ধে পড়ছে, তা ওদিকে অত জঙ্গল করে রেখেছো কেন? নিজেরাই থাকো, একটু ভালো করে রাখলে পারো। তা ওদিকের ঘরগুলো ভালো আছে? না বাবু, ওই একখানা ঘর ভালো ছিল, আমরাই থাকি। ওদিকের ঘরে ছাদ দিয়ে জল পড়ে। যাই হোক, এখন রাত্রিটা থাকার কি ব্যবস্থা করা যায়? ওই ওদিকের ঘর দুটো পরিষ্কার করে দিই বাবু, এখন আসুন। সেই ভাঙা ঘরের স্যাঁতস্যাঁতে মেঝেতে জিনিসপত্র, স্ত্রী পুত্র নিয়ে
ক্ষেত্রবাবু সেই সন্ধ্যা থেকে অধিষ্ঠিত হলেন। অনিলার আদৌ ইচ্ছা ছিল না এখানে আসবার, শুধু টাকা পয়সার অভাবে গ্রামে আসতে বাধ্য হয়েছে। অনিলা বললে, সাপ খোপ কামড়াবে নাকি? মেঝের ওপর শোয়া, তোমার এখানে তক্তাপোষ নেই? ছিল সবই, আজ 10 বছর আসেনি, লোকে চুরি করুক বা উইয়েই খাক। 5-6 দিন কেটে গেল। গ্রামে এসে নতুন জীবন শুরু হয়েছে ক্ষেত্রবাবুর। সকালে উঠে জেলেপাড়া থেকে মাছ সংগ্রহ করে আনেন, বন বাগান থেকে এঁচোড় ডুমুর পেড়ে আনেন। কয়লা পাওয়া যায় না, সুতরাং কাঠ কুড়িয়ে আনেন। সকালে 9:30 খাওয়ার পরিবর্তে বেলা 12টায় খান। অনিলা বলে, প্রাণ গেল বাপু, একটু কথা বলি কার সঙ্গে, এমন লোক খুঁজে মেলা দুর্ঘট। কেন, ওই কাকাদের বাড়ি যাও, দত্তদের বাড়ি যাও। কি যাব, কেউ কথা বলতে পারে না, শুধু গিয়েও কথা। কি রাঁধলে ভাই? কতক্ষণ রান্নার কথা বলা যায় বলো তো? এর চেয়ে ডিউটি গেলে খুব ভালো হতো, শুনলে না আমার কথা। গ্রামের একটা বাড়িতে কলকাতা থেকে এক ঘর গৃহস্থ এলো। ক্ষেত্রবাবুর মতো তারাও এই গ্রামেরই বাসিন্দা, কলকাতায় বাড়ি আছে। বড়বাজারে মশলার ব্যবসা করে বেশ সঙ্গতিপন্ন অবস্থা। তারা সঙ্গে করে এনেছে আরও 2 ঘর বোমাভীত পরিবার। শেষোক্ত দলের একটি পরিবারের থাকবার স্থান নেই। পূর্বোক্ত গৃহস্থের প্রাচীন ঠাকুর দালানে দরমার বেড়া দিয়ে আব্রু সৃষ্টি করে এক ঘর সেখানে রইল। অপর পরিবারের জন্য গ্রামে ঘর খুঁজে মিলল না। সকলেই গরিব, কোটাবাড়ি বিশেষ নেই। জাদু একখানা আছে, তাতে মালিকদের নিজেদেরই কুলোয় না। ক্ষেত্রবাবুর কাছে লোক এসে বলল, এই আপনারা একখানা ঘর ভাড়া দেবেন? ক্ষেত্রবাবু অবাক হলেন। গ্রামের ভাঙা কুঠুরি কেউ ভাড়া নেবে, এ কথা কে কবে শুনেছে? ভরসা করে বললেন, হ্যাঁ তা দিতে পারি। কি নেবেন? ক্ষেত্রবাবু ভেবে বললেন, 3 টাকা। লোকটি এই গ্রামেরই লোক, বলল, 3 টাকা কেন, 15 টাকা হাঁকুন না, তাই দেবে। ক্ষেত্রবাবু বিস্মিত হয়ে বললেন, 15 টাকা বাড়ি ভাড়া কে দেবে? এই ভাঙা বাড়ির একখানা ঘরের ভাড়া 3 টাকা, তাই বেশি। পাগল? ও আপনি জানেন না, ওরা টাকার আন্ডিল, কারে না পড়লে কি করতে এসেছে এই পাড়াগাঁয়ে, ঠিক দেবে, নইলে বাড়ি পাচ্ছে কোথায়? ক্ষেত্রবাবু হাজার হোক স্কুল মাস্টার, অত ব্যবসা বুদ্ধি মাথায় খেললে আজ 17-18 বছর ক্লার্কওয়েল সাহেবের স্কুলে 35 টাকা বেতনে মাস্টারি করবেন কেন? তিনি স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে গেলেন। অনিলা বলল, সে কি গো, ওই ঘর আবার ভাড়া? ওর আছে কি যে ভাড়া দেবে? তারা বিপদে পড়ে এসেছে, ওই ভাঙা দুটো ঘরে থাকতে চাইছে, এতেই বোঝো। এমনি থাকতে দাও, কথা বলবার মানুষ পাওয়া যাচ্ছে এক ঘরে, এই না কত। ক্ষেত্রবাবু ক্ষীণ সুরে বললেন, এই 3টে টাকা দিতে চাচ্ছে, আর বাড়াচ্ছি না বেশি, দিক 3টে টাকা নি। না ওগে যাও, কিন্তু আর 1 পয়সা বেশি বলো না। পরদিন ক্ষেত্রবাবুর ভাঙা ঘরে ভাড়াটেরা এসে গেল। একটি বধূ, 3 ছেলে মেয়ে, প্রৌঢ়া ননদ। শোনা গেল বধূটির স্বামী কাজ করে ইছাপুরের বন্দুকের কারখানায়। ছুটি পেলেই একবার করে এসে দেখে যাবে। অনিলা বধূটির সঙ্গে খুব ভাব করে ফেলল। তার নাম কুসুম কুমারী, বাপের বাড়ি বাগবাজার, বৃন্দাবন মল্লিকের গলি। কলকাতা ছেড়ে বাইরে আসা এই প্রথম, বিশেষ করে আশ্বিংড়ির মতো এই অজ পল্লী গ্রামে। প্রত্যেক কাজেই অসুবিধা, না আছে দেওয়াল টিপলেই আলো, কল টিপলেই জল, না আছে ভালো রাস্তাঘাট, না আছে একটা টকি বায়োস্কোপ। তবুও দিন যায় কায় ক্লেশে। মেয়ে ছেলে কেউ নিজের বাপের বাড়ি শ্বশুর বাড়িকে অপর মেয়ের কাছে ছোট হতে দিতে চায় না। কুসুম বাগবাজারের গল্প করে তো অনিলা ডিহিরি অনশনের গল্পে তাকে ছাড়িয়ে যেতে চায়। শীত কেটে বসন্ত পড়ল। ক্ষেত্রবাবুর মনে পড়ল, আমের বউলের গন্ধ কতদিন এমন পাননি। বাঁশবন, মাঠে ঘেঁটুফুল ফোটার দৃশ্য কতকাল দেখেননি। বহুদিন পূর্বের বিস্মৃত শৈশবকালের স্মৃতি অতীত মাধুর্যে মণ্ডিত হয়ে শৈশবের মাতা পিতার কত হাসি ও কথার টুকরো ভুলে যাওয়া স্নেহ স্বর নিয়ে মনের মধ্যে উঁকি মারে। হাতের পয়সা ফুরিয়ে গেল। অনিলা পিতৃগৃহ থেকে আসবার সময় লুকিয়ে সামান্য কিছু অর্থ এনেছিল।
তাই দিয়েই এতদিন চলল, নতুবা ক্ষেত্রবাবু স্কুল থেকে বিশেষ কিছু আনেননি। ক্লার্কওয়েল সাহেবের স্কুল আর খোলেনি। 18ই ডিসেম্বরের পরে কলকাতার কোনো স্কুলই খোলেনি। ক্ষেত্রবাবু স্কুল থেকে পত্র পেয়ে জেনেছেন, খবরের কাগজেও দেখেছেন। স্কুল কি উঠে গেল? হেডমাস্টারের নামে 2-3খানা পত্র দিয়েও উত্তর না পাওয়াতে বৈশাখ মাসের প্রথমে ক্ষেত্রবাবু নিজেই কলকাতা গেলেন। সেই কলকাতা আর নেই। রাস্তা দিয়ে কত কম লোকজন চলছে। তেল বন্ধ হওয়ার দরুন মোটর গাড়ির সংখ্যা বহু কমে গেছে। রাত 8টার পরে ঘুটঘুটে অন্ধকার। পিটার লেনের মোড়ে ক্লার্কওয়েল সাহেবের স্কুল বাড়িটার আর সেই শ্রীছাঁদ নেই। গেট ভেতর থেকে ভেজানো ছিল। ঢুকে ক্ষেত্রবাবু ডাকলেন, ও মথুরা, মথুরা। নিচের তলার ঘর থেকে কেবলরাম বেরিয়ে এলো। ক্ষেত্রবাবুকে দেখে তাড়াতাড়ি দুহাত জোর করে মাথা নিচু করে বলল, কেমন আছেন বাবু? ক্ষেত্রবাবু বললেন, ও কেবলরাম সাহেব কোথায়? কেবলরাম হতাশার সুরে দুহাত তুলে বলল, তিনি কলকাতায় নেই, নাগপুরে গেছেন। আমার মাইনে চুকিয়ে দিয়ে গেলেন যাবার সময়। স্কুল উঠে গিয়েছে বাবু। তবে তোকে মাইনে দিচ্ছে কে এখানে? ওই হেডমাস্টার বললেন তুই এখানে থাক, চিঠিপত্র এলে তার নামে পাঠাতে বলে দিয়েছেন, যদি এরপর স্কুল চলে। কিন্তু তা চলবে না বাবু, বাড়িওয়ালার 5 মাসের ভাড়া বাকি, শুনছি নাকি নোটিশ দিয়েছে। তো ছেলে পিলে কেউ আসে না? কে আসবে বাবু? কে আছে কলকাতায়? ওই পাশের গলির কেষ্ট আসে, আর আসে শিবরাম, ওই কুণ্ডুলেনে বাবুদের বাড়ি সেই ছেলেটা। ওরা এসে খোঁজ নেয় কবে স্কুল খুলবে। আমি বলি, যাও ছেলেরা, স্কুল যদি খোলে খবর পাবে। আর মাস্টারেরা? ওই কেবল হেড পণ্ডিত এসেছিলেন সাহেবের ঠিকানা নিতে, আর শ্রীশবাবু এসেছিলেন টাকার কি হলো জানতে। আর কেউ আসে না। শ্রীশবাবু ঢাকায় চাকরি পেয়েছেন, আর জ্যোতির্বিনোদ মশাই দেশের স্কুলে চাকরি নিয়েছেন। নাগপুরে সাহেব কি করছেন জানো? তার ঠিকানা কি? আর তিনি কি করছেন তা জানি নে, তবে ঠিকানা নিয়ে যান। আমার কাছে সেই দিনে চিঠি দিয়েছেন। ক্ষেত্রবাবু ঠিকানা নিয়ে বিষণ্ণ মনে স্কুল থেকে বেরিয়ে এলেন। আজ 17 বছরের কত সুখ দুঃখের লীলাভূমি। কত ছেলে এই দীর্ঘ 17 বছরে এসেছে গেছে। কত অস্পষ্ট কাঁচা উৎসুক মুখ মনে পড়ে এখানকার মাটিতে এসে দাঁড়ালে। মুখই মনে পড়ে, মুখের অধিকারীর নাম মনে পড়ে না। ক্লার্কওয়েল সাহেব, যদুবাবু, জ্যোতির্বিনোদ, মিস্টার আলম, আজ সকলের সঙ্গেই আরেকবার দেখা করতে ইচ্ছা হয়। কিন্তু কে কোথায় আজ ছত্রভঙ্গ হয়ে গেছে। পুরনো চায়ের দোকানটিতে ঢুকে ক্ষেত্রবাবু বললেন, ওহে, এই চা দাও 1 পেয়ালা। দোকানি দেখে ছুটে এলো, আরে মাস্টারবাবু যে, আসুন আসুন, ভালো সব? হ্যাঁ ভালো, তোমাদের সব ভালো? আর কি করে ভালো হবে বাবু, আপনারা সব চলে গেলেন, 3-3টে স্কুল কাছে, সব বন্ধ, বিক্রি সিক্রি নেই, দোকান চলে কি করে বলুন? ক্ষেত্রবাবু বসে বসে আপন মনে চা খেতে লাগলেন। কোথায় গেল সেই পুরনো দিন? ওইখানটাতে বসত জ্যোতির্বিনোদ, এখানটাতে রামেন্দুবাবু, ক্ষেত্রবাবুর পাশে সবসময়ই বসত যদুদা, আর ওই হাতলহীন চেয়ারটা ছিল নারান্দার। আহা বেচারি, ভালোই হয়েছে স্বর্গে গেছে। স্কুলের এ দুর্দশায় বেচারির প্রাণে বড়ই কষ্ট হতো। বাঁধা ধরা আসন, এখানে বসে দুঃখের মধ্যেও কত আনন্দ, কত মজলিস করা গেছে গত 10, 12, 14 বছর। আজ কেউ নেই কোনো দিকে, সব ছত্রভঙ্গ। স্কুল আর বসবে না। কলকাতার সব স্কুল যদিও 2-5 মাস পরে খোলে, তাদের স্কুল আর বসবে না, বসতে পারে না। আর্থিক অবস্থা খারাপ। বাড়িওয়ালা আর মাসখানেক দেখে টুলেট ঝুলিয়ে দেবে। মাস্টারেরা পেটের ধান্দায় যে যেখানে পেরেছে চাকরিতে ঢুকে পড়েছে, নয়তো তার মতো সুদূর পল্লীগ্রামে আত্মগোপন করেছে। ক্লার্কওয়েল সাহেবের মতো একনিষ্ঠ শিক্ষাব্রতীর আজ কি দুরবস্থা, তার খবর কে রাখে? এই ক পয়সা,
হ্যাঁ মাস্টারবাবু, আপনাদের খেয়েই মানুষ। এতদিন পরে পায়ের ধুলো দিলেন, এক পেয়ালা চা খেয়েছেন, ওর আর কি দাম নেব। না মাস্টারবাবু, মাফ করবেন। আচ্ছা, আমাদের স্কুলের আর কোনো মাস্টার যদি এখানে চা খেতে আসে, তবে আমার কথা বলো তাকে, কেমন তো? মনে থাকবে, আমার নাম ক্ষেত্রবাবু। বলো আমি তাদের কথা ভুলিনি, কেমন তো? চায়ের দোকান থেকে বেরিয়ে দু একটি টিউশনির ছাত্রদের বাড়ি গেলেন। বাড়ি তালাবন্ধ, মেয়ে ছেলে নেই ভাবে মনে হলো। পুরুষেরা যদি বা থাকে, কর্মস্থল থেকে সকাল সকাল ফেরবার তাগিদ নেই। ক্ষেত্রবাবু অন্যমনস্কভাবে পথ চলতে লাগলেন। ধর্মতলার কাছাকাছি এলে একটি তরুণ যুবক এসে খপ করে তার পায়ের ওপর পড়ে ধুলো নিয়ে প্রণাম করে হাসি মুখে বলল, স্যার ভালো আছেন? চিনতে পারেন? হ্যাঁ, রাজেন দেখছি যে, তার চিনতে পারবো না? তুই কাদের সঙ্গে সঙ্গে যেন পাশ করলি, কোন বছর? এই বছর 5 হয়ে গেল স্যার। মনে রেখেছেন এই যথেষ্ট। আমি শিবুদের ব্যাচে পাশ করি। শিবুকে মনে আছে? ওই শিবনাথ ভট্টাচার্যি, ক্ষীরোদ ডাক্তারের ছেলে। ক্ষেত্রবাবু ভালো মনে করতে পারলেন না, কিন্তু বললেন, হ্যাঁ, মনে পড়েছে। তা কি করছিস? এআরপিতে ঢুকেছি স্যার। বেকার বসেছিলাম আজ অনেক দিন। এবার বেশ বেশ, আচ্ছা চলি। সন্ধ্যার দেরি নেই, আবার সেই ব্ল্যাকআউটের কলকাতা। আর কলকাতায় থেকে লাভ নেই। রাত 8:30টায় গাড়ি আছে শিয়ালদহে। ছেলে মেয়েদের জন্যে কিছু সস্তার বিস্কুট ও লেমন জুস কিনে সন্ধ্যার পূর্বেই ক্ষেত্রবাবু স্টেশনে এসে জমলেন। যদুবাবু আজ মাস 2 শয্যাগত। হাওড়া জেলার যে পল্লীগ্রামে তিনি গিয়েছিলেন, সেখানে গিয়ে দেখলেন ভগ্নিপতির ঘরবাড়ির যা অবস্থা, তাতে সেখানে মানুষের বাস করা চলে না। তবুও থাকতে হলো, কি করবেন, অভাব। কিন্তু মাসখানেক পরে যদুবাবুর ম্যালেরিয়া ধরল। অর্থের অভাব, তদুপরি থাকবার কষ্ট। এ গ্রামে আত্মীয় বন্ধু কেউ নেই, হাতেও নেই পয়সা। গ্রামের নাম কমলাপুর। তারকেশ্বর লাইন হয়ে যেতে হয়। শেওড়াফুলি থেকে 5-6 ক্রোশ দূরে। গ্রামের ভদ্রলোকেরা সকলেই ডেলি প্যাসেঞ্জার। সকালে কেউ 8:40, কেউ 9:10 ট্রেন ধরে কলকাতায় ছোটে। আবার ঝাড়নে বাজারহাট বেঁধে বাড়ি ফেরে। যেটুকু গল্পগুজব করে, হয় আপিস নয়তো ফুটবল, আজকাল অবশ্য যুদ্ধের গল্প। পাশেই অবিনাশ মারুজ্যের বাড়ি। কলকাতা থেকে রাত 9টার সময় প্রৌঢ় ভদ্রলোক বাড়ি ফিরলে যদুবাবু উদ্বেগের সুরে জিজ্ঞাসা করেন, আজ যুদ্ধের খবর কি অবিনাশবাবু? অবিনাশবাবু যুদ্ধের আলোচনা করতে বসেন। তোজো বা ওয়াভেল বা চার্চিল যা না ভেবেছেন, অবিনাশবাবু তা ভেবে বুঝে বিজ্ঞ হয়ে বসে আছেন। সিঙ্গাপুর বা ব্রহ্মদেশ কি করলে রক্ষা পেতে পারত, ব্রিটিশের কি ভুল হলো, কোন পথ ধরে কিভাবে যুদ্ধ করলে আপার বর্মা এখনও রক্ষা হয়, এসব কথা অবিনাশবাবু খুব ভালোই জানেন। কলকাতায় দিন 15-র মধ্যে বোমা পড়বে, এ বিষয়ে তিনি নিঃসন্দেহ। বোমারু বিমানের আক্রমণের চিত্র তার মতো কেউ আঁকতে পারে না। শুনে শুনে যদুবাবুর কি হয়েছে, আজকাল তিনি যেন সর্বদাই সশঙ্ক। একদিন রাত্রে আহার করতে বসে হঠাৎ উৎকর্ণ হয়ে শুনলেন, এরোপ্লেনের শব্দের মতো একটা শব্দ না? স্ত্রীকে বললেন, দাঁড়া, ও কিসের শব্দ গো? কই? আরে ওই যে শোনো না, আলো সরাও, আলো ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও, জাপানি প্লেন হতে পারে। তোমার হলো কি? ও তো গুবরে পোকা উঠছে জানলার বাইরে। না না, গুবরে পোকা কে বললে? দেখে এসো আগে, দুধ দিতে হবে না, আগে দেখে এসো। যদুবাবুর স্ত্রী ঝাঁটার আগায় পোকাটাকে উঠোনে ফেলে দিয়ে বলল, জাপানি এরোপ্লেন ঝাড় দিয়ে তফাত করে রেখে এলাম গো। এখন নিশ্চিন্তি হয়ে বসে দুধ দিয়ে ভাত দুটি খাও, এক চাকলা আম দি। সংসারের বড় কষ্ট, অথচ ভয় যদুবাবু কলকাতায় গিয়ে স্কুলে প্রভিডেন্ট ফান্ডের টাকার খোঁজ খবর করতে পারেন না। স্কুলে চিঠি লিখেও জবাব পেলেন না। ম্যালেরিয়া প্রধান স্থান, শরীরের মধ্যে অসুখ ঢুকল, প্রায়ই অসুখে ভোগেন। অথচ ওষুধ নেই, পথ্য নেই, থাকবারও খুব কষ্ট। যদুবাবু বলেন,
এর চেয়ে বেড়াবাড়ি ভালো ছিল। যদুবাবুর স্ত্রী বলে, সেখানেও যে সুখ তা নয়, তবে তুমি সঙ্গে থাকলে আমি বনেও থাকতে পারি। সেবার তুমি আমায় ফেলে এলে একা, কি করে থাকি বলো তো? তুমি অবনীর দিদিকে একখানা চিঠি লেখো, আম কাঁঠালের সময় আসছে, চলো যাই, কতকাল বেড়াবাড়ি বাস করিনি। আসল কথা কি জানো, এই কলকাতা ছাড়া কোনো জায়গায় মন টেকে না, কথা বলবার মানুষ নেই। আমার যেসব বন্ধু ছিল কলকাতায়, তাদের কেউ পোস্টমাস্টার, কেউ মার্চেন্ট অফিসের বড় কেরানি, আর 200 টাকার কম মাইনে নয়। স্কুল মাস্টারকে সবাই খাতির করত, শিক্ষিত লোক শিক্ষিত লোকের মর্ম বোঝে। কেন, ওই অবিনাশ বাবু, উনিও তো ভালো চাকরি করেন। ওই অবিনাশটা, আরে রামও রেল অফিসে কাজ করে, সেকালের এন্ট্রান্স পাস। আরে ওর দরের লোকের সঙ্গে কি আমাদের বনে? ওই দেখো না কেন, 2টো ছেলে রয়েছে, আমি তার বাড়ির পাশে একজন কলকাতার বড় স্কুলের মাস্টার, পড়া না কেন টিউশনি, দে না 10টা টাকা মাসে। এমন পাবি কোথায় তোদের এই পাড়া গাঁয়ে? পেটে বিদ্যে থাকলে তবে তো ওই রেল অফিসের কেরানি আর কত ভালো হবে। অবনীর দিদিকে চিঠি লেখা হলো, কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। ইতিমধ্যে যদুবাবু একদিন হঠাৎ জ্বর হয়ে অজ্ঞান হয়ে পড়লেন। যদুবাবুর স্ত্রী গিয়ে অবিনাশবাবুর স্ত্রীর কাছে কেঁদে পড়লেন। অবিনাশবাবু তখন অফিস থেকে ফেরেননি, তার চাকর পাঠিয়ে পাশের গ্রামের ভূষণ ডাক্তারকে ডেকে আনালেন। ভূষণ ডাক্তার এসে রোগী দেখে বললেন, মাথায় হঠাৎ রক্ত উঠে এমন হয়েছে, খুব সাবধানে থাকা দরকার। চিকিৎসাপত্র করে কথঞ্চিত সুস্থ করতে যদুবাবুর স্ত্রীকে শেষ সম্বল হাতের রুলি বিক্রয় করতে হলো। এই সময় হঠাৎ একদিন অবনী এসে হাজির। সে একটা পুটলি থেকে গোটা কয়েক কমলা লেবু ও পোয়াটাক মিছরি যদুবাবুর বিছানার একপাশে রেখে একগাল হেসে বলল, নিতে এসেছি দাদা, চলুন। বৌদিদি দিদিকে পত্র লিখেছিলেন আপনার অসুখের খবর দিয়ে। দিদি বললেন, যা ওদের গিয়ে এখানে নিয়ে এসো। যদুবাবু মিনতির সুরে বললেন, তাই নিয়ে চলো ভায়া, এখানে আমার মন টেকে না। হ্যাঁ, বৌদিদি কই? বোধহয় ঘাটে গিয়েছে, বসো, আসছে এক্ষুনি। অবনীকে দেখে যদুবাবু যেন হাতে স্বর্গ পেলেন। নির্বান্ধব স্থানে তবুও একজন দেশের লোক, জ্ঞাতির সান্নিধ্য লাভ কম কথা নয়। অবনী এদের সঙ্গে করে বেড়াবাড়ি এনে ফেলল। যে ঘরে পূর্বে যদুবাবুর স্ত্রীর স্থান হয়েছিল, সেই ঘরখানাতেই এবারেও যদুবাবুরা এসে উঠলেন। ঘরখানা সেই রকমই আছে, বরং আরও খারাপ, আরও স্যাঁতস্যাঁতে। দেওয়ালে নোনা লাগার ছোপ আরও পরিস্ফুট হয়েছে। গ্রামে ডাক্তার নেই, আশেপাশের 16খানা গ্রামের মধ্যে কুত্রাপি ডাক্তার নেই, 2-1জন হাতুড়ে বদ্যি ছাড়া। তাদেরই একজন এসে যদুবাবুকে দেখল, পুরনো জ্বরে ভাত খাওয়ার পরামর্শ দিল। বলল, আর নাতি খাতি সেরে যাবে এখন, ও গরম হয়েছে, গরমের দরুন অসুখটা সারছে না। রুলি বিক্রয়ের টাকা ফুরিয়ে আসছে দেখে যদুবাবুর স্ত্রী স্বামীকে বলল, হ্যাঁ গো, কাল তো ওরা বলছিল 1 মণ চাল কিনতে হবে, অবনীর হাতে এখন টাকা নেই। তা তোমার ইয়েকে একবার বলো। আমি তোমাকে আর কি বলবো, সব বিদ্যে তো জানি। 1 মণ চালের দাম দিতে গেলে তোমার ওষুধপত্রির পয়সা থাকে না, অথচ ওদের হাঁড়িতে খাওয়া দাওয়া না দিলেও তো মান থাকে না। কি করি? যদুবাবু বিরক্তির সুরে বললেন, তোমাদের কেবল এই পয়সা আর পয়সা। একটা লোক শুষছে বিছানায়, জানি না ও সব, যাও এখান থেকে। যদুবাবুর স্ত্রীর আর কোনো গহনাপত্র নেই, স্বামী বিশেষ কিছুই দেননি, বরং বাপের বাড়ি থেকে আনিত যা কিছু ধুলোগুঁড়ো ছিল তাও স্বামী ফুঁকে দিয়েছেন অনেকদিন পূর্বে। এখন উপায়? ভেবেচিন্তে বিবাহের সময় শ্বশুরের দেওয়া বেনারসি শাড়িখানা লুকিয়ে গ্রামের মধ্যে অবস্থাপন্ন রায়বাড়ির গিন্নির কাছে নিয়ে গেল। রায়বাড়ির গিন্নি বললেন, এসো এসো ভাই, কবে এলে? শুনলাম নাকি ঠাকুরপোর বড্ড অসুখ। যদুবাবুর স্ত্রী কেঁদে বলল, সেই জন্যেই আশা। কলকাতার স্কুল উঠে গিয়েছে, হাতে 1 পয়সা নেই,
অথচ ওর অসুখ। আমার এই ফুলসজ্জের বেনারসিখানা বিক্রি করে দিন, নইলে উপায় নেই। এই দেখুন, ভালো কাপড়, এখনো নষ্ট হয়নি, এক জায়গায় কেবল একটু পোকায় কেটেছে। রায়গিন্নির অবস্থা ভালো, 2 ছেলে চাকরি করে, জমি জমাও আছে। বাড়ির কর্তা আগে কোর্টের নাজির ছিলেন, সেকালের নাজির, 2 পয়সা উপার্জন করেছিলেন। একটি মেয়ে বিধবা, বাপের বাড়ি থাকে, কিন্তু তার শ্বশুরবাড়ির অবস্থা ভালোই, স্ত্রীধন হিসাবে কিছু কোম্পানির কাগজও আছে। রায়গিন্নি বললেন, ফুলসজ্জের বেনারসি কেন বিক্রি করবে ভাই? 2-5 টাকা দরকার থাকে নিয়ে যাও, আবার যখন তোমার হাতে আসবে দিয়ে যেও। যদুবাবুর স্ত্রী বলল, না, আপনি একেবারে বিক্রি করিয়েই দিন, ধার করলে একদিন শোধ দিতে হবে, তখন কোথায় পাবো? স্ত্রীর মুখে কথা শুনে যদুবাবু চটে গেলেন, বললেন, ধার দিতে চাচ্ছিল নিলেই হতো, কাপড়খানা থাকতো, টাকাও 4-5টা আসতো, কাপড়খানা ঘুঁচিয়ে দিয়ালে এমন পাথুরে বোকা নিয়ে কি সংসার করা চলে? যদুবাবুর স্ত্রী কোনো প্রতিবাদ করল না। অবুঝ স্বামী, রোগা হয়ে আরও অবুঝ হয়ে গেছে, তাকে মিষ্টি কথায় ভুলিয়ে রাখতে হবে। ছেলে মানুষকে যেমন লোকে ভোলায়, টাকা কড়ির বিষয়ে মানুষের সঙ্গে সোজাসুজি ব্যবহার ভালো, ফাঁকি দিয়ে ঠকিয়ে কতদিন চলে? স্বামীকে সে কথা বোঝানো শক্ত। এদিকে অবনীদের ধারণা যদুবাবু প্রভিডেন্ট ফান্ডের মোটা টাকা এনেছেন সঙ্গে। স্বামী স্ত্রী নিয়ে সংসার, এতদিন কলকাতায় চাকরি করেও 2-5 হাজার বা ব্যাংকে কন্যা জমিয়ে থাকবেন। বাইরের লোকের সামনে অবনী বলে, দাদার হাতে পয়সা আছে, গভীর জলের মাছ, এ কি আর তুমি আমি? যদুবাবুকে বলে, দাদা, টাকা ব্যাংকে রাখা ভালো না, যে বাজার। যদুবাবু বলেন, হ্যাঁ তা তো বটেই। তা আপনি যদি রেখে এসে থাকেন ব্যাংকে, একদিন না হয় আমিই যাই, চেক লিখে দিন, টাকাটা উঠিয়ে আনি। যদুবাবু ভাঙেন তবু মচকান না। ব্যাংকে ত্রিসীমানা দিয়ে যে তিনি কোশমিনকালে হাঁটেননি, অবনীকে এই সোজা কথাটা বললেই হাঙ্গামা চুকে যায়, কিন্তু তা তিনি বললেন না। এমন ভাবের কথা বললেন যাতে অবনীর দৃঢ় বিশ্বাস জন্মাল দাদার অনেক টাকা কলকাতার ব্যাংকে মজুত। সেই দিন থেকে ওদের দিক থেকে নানা ধরনের তাগিদ আসতে লাগলো। আজ অবনীর মেয়ে উমার কাপড় নেই, কাল কাছারির খাজনা না দিলে মান থাকে না, পরশু অবনীর নিজের জুতো এমন ছিঁড়েছে যে একজোড়া নতুন জুতো ভিন্ন ভদ্র সমাজে সে মুখ দেখাতে পারছে না। তাছাড়া সংসারের বাজার খরচের প্রায় সমুদায় ভার পড়ল যদুবাবুদের, অর্থাৎ যদুবাবুর স্ত্রীর ওপর। ফলে বেনারসি শাড়ি বিক্রির 25 টাকা দিন 20 মধ্যেই কয়েক আনা পয়সায় এসে দাঁড়াল। যদুবাবুর স্ত্রী জানে স্বামীর কাছে কিছু চাওয়া ভুল। তোরঙ্গের তলায় একটা সিঁদুরের কৌটোর মধ্যে বহুকালের দুল ভাঙা নথের টুকরো, 1 কুচি চুড়ির গুঁড়ো, 2-4টে সিঁদুর মাখানো লক্ষ্মীর টাকা ইত্যাদি ছিল। সব গৃহিণী এগুলি লুকিয়ে কুড়িয়ে রাখে, যদুবাবুর স্ত্রীও তা করেছিলেন। কতকালের স্মৃতি জড়ানো এই অতি প্রিয় দ্রব্যগুলির দিকে চেয়ে তার চোখে জল এলো। শেষ সম্বল সোনার কুচি, লোকে কথায় বলে, সত্যি সেই শেষ সম্বলটুকু কি হাতছাড়া করতে হবে? অবস্থা এত মন্দ হয়ে এসেছে। অবনী একদিন যদুবাবুর কাছে ভূমিকা ফেঁদে বলল, দাদা, একটা কথা বলি, এ মাসে আমায় কিছু টাকা দিন। একটা গরু বিক্রি আছে ওই আদারি জেলে নির, 22 টাকা দাম চায়। এবেলা 1 সের, ওবেলা 1 সের দুধ দিচ্ছে। এই আপনার অসুখের জন্যে দুধের তো দরকার, গরুটা কিনে রাখি, সব হাঙ্গামা মিটে যায়। যদুবাবু স্বভাবসিদ্ধভাবে উত্তর দিলেন, তা তা বেশ, মন্দ কি, হ্যাঁ সে ভালোই। অবনী উৎসাহ পেয়ে বলল, কবে দিচ্ছেন টাকাটা? আজ না হয় 5টা টাকা দিন, বায়না করে আসি, হাতছাড়া হয়ে যেতে পারে। আসলে সেদিন আড়ংঘাটার বাজারে অবনীর 5 টাকা ধার শোধ দেওয়ার ওয়াদা ছিল। কুণ্ডুদের দোকানে অনেক দিনের দেনা, নতুবা তারা নালিশ রুজু করবে বলে শাসিয়েছে। যদুবাবু বললেন, তা এখন তো হয় না, তোমার বৌদিদির কাছে চাবি, সে ঘাটে গিয়েছে। যদুবাবুর ওপর থেকে চাপ গিয়ে পড়ল এবার তাঁর বেচারি স্ত্রীর ওপর। বৌদিদি কেন দেবেন না?
দাদা যখন বলে দিয়েছেন। আসল কথা, দাদা তো কঞ্জুস আছেনই, বৌদিদি হাড় কঞ্জুস, হাত দিয়ে জল গলে না। করট ও ফিঙে পাখি গ্রীষ্মের দীর্ঘ দিন ধরে বাঁশঝাড়ে ডাকে। প্রস্ফুটিত তুঁতপুষ্পের ঘন সুবাসে যদুবাবুর জানলার বাইরের বাতাস ভরপুর। রোগগ্রস্ত যদুবাবু নিজের বিছানায় বালিশ ঠেসান দিয়ে বসে বসে শোনেন। সামনের নারকেল গাছের গায়ে একটা গিরগিটি। যখনই যদুবাবু চেয়ে দেখেন, সেই গিরগিটি ওই গাছের গায়ে একই জায়গায়। দেখে দেখে রুগ্ন উদ্ভ্রান্ত যদুবাবুর মনে হয় ওই গিরগিটি তাঁর এই বর্তমান শয্যাশায়ী অবস্থার প্রতীক। ওটাও যেমন নারকেল গাছের গায়ে অচল অনড়, তিনিও তেমনি এই আলো আনন্দহীন কক্ষে পুরনো ভাঙা কোঠার কেমন এক প্রকার নোনা ধরা গন্ধের মধ্যে শয্যাগত, উত্থান শক্তিরহিত। কবে শরীর সারবে কে জানে, যেদিন ওই গিরগিটিটা ওখান থেকে সরে যাবে। অবনীর বড় ছেলে কালীকে ডেকে বললেন, এই শোন, ওই গিরগিটিটাকে ওখান থেকে তাড়াতে পারবি? বালক অবাক হয়ে তার মুখের দিকে চেয়ে বলল, কেন জ্যাঠামশাই? দে না, দরকার আছে। একটা কঞ্চি নিয়ে আসি জ্যাঠামশাই, খোঁচা দিয়ে তাড়াই। আপনি উঠবেন না, শুয়ে শুয়ে দেখুন। তাড়ানো হলো বটে, কিন্তু আবার পরদিন সকালে উঠে যদুবাবু সভয়ে চেয়ে দেখলেন গিরগিটিটা আবার সেই নারকেল গাছের গায়ে সস্থানে জেঁকে বসে আছে। যদুবাবু হতাশ হয়ে বালিশের গায়ে ঠেস দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। অসুখ সারে না, দিন দিন দুর্বল হয়ে আসছে দেহ। পাড়াগাঁয়ের হাতুড়ে ডাক্তারের ওষুধে ফল হয় না। জ্যৈষ্ঠ মাস গিয়ে আষাঢ় মাস পড়ল। বর্ষার জলের সঙ্গে সঙ্গে হু হু করে মশককুল দেখা দিল। ফুটো ছাদ দিয়ে জল পড়তে লাগলো রোগীর বিছানায়। এক একদিন রাত্রে বিছানা গুটিয়ে ঘরের কোণে জড়সড় হয়ে স্বামী স্ত্রীতে রাত কাটাতে হয়। যদুবাবুর স্ত্রী বলে, কপালে এত ছিল? যদুবাবু চোটে বলেন, তুমি ওরকম নাকে কেন না বলে দিচ্ছি। এক কথায় বলে পুরুষের 10 দশা। ডেকেছিলাম তো কলকাতায় বাসা করে তাবৎকাল। জাপানিদের তো আর আমি ডেকে আনিনি। পড়ে গিয়েছি বিপদে, তা এখন কি করি বলো? সুদিন আসে কলকাতায় গিয়ে উঠবো আবার, তা বলে নাকে কেঁদে কি হবে? আমার জন্য কিছু বলিনি, তোমার জন্যই বলি। তোমার কি এত কষ্ট করা অভ্যেস আছে কখনো? চিরকাল টুইশানি করে এসেছো। শীতকালে গরম জল করে দিয়েছি হাত পা ধুতে। তোমার ঠান্ডা সহ্যই হয় না কোনো কালে। আচ্ছা থাক থাক, তার জন্য নাকে কেঁদে কি হবে? আবার হবে সব, কেবল ওই অবনীটার জ্বালায়। কিন্তু লক্ষণ ক্রমশ খারাপ দেখা দিল। আষাঢ় মাস পড়বার সঙ্গে সঙ্গেই যদুবাবু যেন আরও দুর্বল হয়ে পড়লেন। জ্বর রোজ আসে, কোনোদিন ছাড়ে, কোনোদিন ছাড়ে না। সেদিন জগন্নাথের স্নানযাত্রা। সকালের দিকে বৃষ্টি হয়ে দুপুরের পর বৃষ্টিধৌত সুনীল আকাশে ঝলমলে সোনালি রোদ উঠল। আতা গাছটাতে, ফুটন্ত ফুলে ভরা আকন্দ গাছটাতে, বাঁশঝাড়ের মাথায় অদ্ভুত রঙের রোদ মাখানো। আতা ফুলের কুঁড়ির মৃদু সুবাস শৈশবের কথা স্মরণ করিয়ে দেয়। অবনীর মেয়ে টুনি বলছে, মা, আমি পঞ্চমীর পালুনি করে পান্তা ভাত খেতে পারবো না, কিন্তু বলে দিচ্ছি, চিড়ে খাবো। যদুবাবুর মনে পড়ল তার মা যদুবাবুর বাল্যদিনে মনসার পালনি করে পাতে যে চিঁড়ের ফলার রেখে উঠতেন, তা খাবার জন্য তাদের 2 ভাই বোনের কাড়াকাড়ি পড়ে যেত। কোথায় সে বাল্যকালের মা, কোথায় বা সেই ছোট বোন মঙ্গলা? 40 বছরের ঘন কুয়াশায় তাদের মুখ মনের দর্পণে আজ অস্পষ্ট। তারপর কতকাল গ্রাম ছাড়া। 1900 সালের পর আর গ্রামে এভাবে বাস করা হয়নি। সেই সালেই যদুবাবু এন্ট্রান্স পাশ করেন বোয়ালমারি হাই স্কুল থেকে। দাড়িওয়ালা বৃদ্ধ রামকিঙ্কর বসু ছিলেন হেডমাস্টার। যেমন পাণ্ডিত্য, তেমনই বেতের বহর ছিল তাঁর। রামকিঙ্কর বোসের বেত খেয়ে অনেক ডেপুটি মুন্সেফ পয়দা হয়ে গিয়েছে সেকালে। যদুবাবুকে বলতেন, যদু তুমি বড় ফাঁকিবাজ। টেস্ট পরীক্ষায় 2কে পাশ করলে, চিরকালই পরের 2কে পাশ করলে। জীবনের পরীক্ষায় যেন এরকম ফাঁকি দিও না, বড্ড ফাঁকে পড়ে যাবে। বেলা পড়ে আসছে।
কি সুন্দর অপরাহ্নের নীল আকাশ, কি সুন্দর সোনার রঙের সূর্যালোক। ছোট গোয়ালে লতার ঝোপে একজোড়া বনটিয়া এসে বসল। ছেলেবেলায় যদুবাবু পাখি বড় ভালোবাসতেন। পদা বুনো নামে তাদের এক পৈতৃক প্রজা ছিল। তার সঙ্গে মিশে ফাঁদ পেতে জলচর পক্ষী ধরতেন। সরাল, পানকৌড়ি, বক, শামুকুর, কতকাল এসব দেখেননি। গানের তাল কবে কেটেছিল স্মরণ নেই। বর্তমানের সঙ্গে অতীতের অনতিক্রমণীয় ব্যবধান। যেন তার নবদৃষ্টি জাগ্রত হয়েছে এই রোগশয্যায়। টিউশনির ছুটোছুটি নেই, সারাদিন ঠ্যাসান দিয়ে বাইরের দিকে চেয়ে থাকা। কতকাল এত দীর্ঘ অবকাশ ভোগ করেননি। ভগবানের কথা কখনো ভাবেননি। আজ মনে হলো তিনি আছেন। না থাকলে এই সুন্দর রোদ, বনটিয়া, তার মনের এই অকারণ আনন্দ, শত অভাবের মধ্যেও মায়ের স্নেহময়ী স্মৃতির বাস্তবতা কোথা থেকে এলো? ভগবান না থাকলে ওই অনাথা নিঃসম্বল বিধবাকে কে দেখবে? তার দিন ফুরিয়েছে তিনি জানেন। জীবন কি ফাঁকি দিয়ে কাটালেন? সুদীর্ঘ জীবনের বহু কথা আজ যেন মনে পড়ছে। গত ৩০-৩৫ বছরের কর্মজীবনের ইতিহাস। না, ফাঁকি কেন দেবেন? ফাঁকি দেননি। নারান্দা সাধু পুরুষ ছিলেন, স্বর্গে চলে গেছেন। নারান্দা বলতেন, জীবনকে সার্থক করতে হলে তাকে মানুষের কোনো না কোনো কাজে, সমাজের কোনো না কোনো উপকারে লাগানো চাই। তিনিও জীবনকে বৃথা যেতে দেননি। এই দীর্ঘ সময়ের মধ্যে কত ছাত্র লেখাপড়া শিখে তাঁর হাতে মানুষ হয়েছে। হয়নি কি? নিশ্চয়ই হয়েছে। সেই সব ছেলেই সাক্ষী আজ। পরকালের মৃত্যুপারের দেশের বড় দরবারে তারা সেই সাক্ষ্য দেবে একদিন, যদুবাবু আশা করেন। দু একটা অন্যায় কাজ, দু একটা চুরি ঠিক বলা যায় না, চুরি নয়, তবে হ্যাঁ, একটু আধটু খারাপ কাজ যে না করেছেন এমন নয়, তিনি তা স্বীকারই করছেন। ভগবান গরিব মানুষের অপরাধ ক্ষমা করবেন। বেলা গেল। গিরগিটিটা নারকেল গাছের গুঁড়িতে ঠায় বসে আছে। ভগবান দয়াময়, গরিবের অপরাধ ক্ষমা করবেন। যদুবাবুর স্ত্রী এক বাটি বার্লি নিয়ে ঘরে ঢুকে বলল, নেবু দিয়ে বার্লি দেব না মিছরি দিয়ে দেব? পরে থেমে বলল, আজ গুনে দেখলাম জানো, 11খানা আমসত্ত্ব হয়েছে, বুঝলে? কলকাতার বাসায় নিয়ে যাব হাঙ্গামা মিটে গেলে। তুমি দুধ দিয়ে খেতে ভালোবাসো বলে আমসত্ত্ব দিলাম মোড়ে কুটে। সেরে ওঠো তুমি। স্ত্রীকে হঠাৎ বিস্মিত করে দিয়ে তিনি তাকে পুরনো আমলের আদরের সুরে অনেক দিন পরে বললেন, বিছানায় এসে কাছে একটুখানি বসো না, এসো। ক্লার্কওয়েল সাহেবের স্কুল দিন ৫-৬ খুলেছে। ২-৩ জন ছাড়া অন্য সব শিক্ষক এসেছেন। আসেননি কেবল জ্যোতির্বিনোদ আর শ্রীশবাবু। তাঁরা দেশের স্কুলে চাকরি পেয়েছেন। ছেলেরাও বেশি নেই, এই ক্লাসে ৫ জন, ও ক্লাসে 10 জন। অনেকে বলছে স্কুল টিকবে না। আর আসেননি যদুবাবু। সাহেবের সার্কুলার বই নিয়ে কেবলরাম ক্লাসে ক্লাসে ফিরছে। স্কুলের সুযোগ্য প্রবীণ শিক্ষক যদুগোপাল মুখুজ্জের পরলোক গমনে স্কুল 2 দিন বন্ধ রহিল। মুখোপাধ্যায় মহাশয় একাদিক্রমে 19 বৎসর এই স্কুলে শিক্ষকতা করিয়া ছাত্র ও শিক্ষক সকলেরই শ্রদ্ধা অর্জন করিয়াছিলেন। তাহার মৃত্যুতে স্কুলের যে অপরিসীম ক্ষতি হইল, ইত্যাদি ইত্যাদি।